চলে আসছে আমি তোমাদের আয়শা আপু এবং কৃষি গুচ্ছ পরীক্ষার্থীরা, যারা তোমরা কৃষি গুচ্ছতে পরীক্ষা দিবা, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের এমন একটা কোর্স আমি উপহার দিব ফ্রিতে, বুস্টার ডোজ, যে কোর্সটা করলে তুমি 100% কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট কনফার্ম হবে ইনশাআল্লাহ। ভালো করে একটু শোনো, শুরুতেই আমি যে মূল কথাটা বলবো সেটা হচ্ছে, তোমরা যারা কৃষি গুচ্ছতে প্রস্তুতি নিচ্ছ, তোমরা মনে করবা যে এটাই তোমার হচ্ছে লাস্ট অপশন, এটা মনে করে পড়বা যে হ্যাঁ আমাকে এটাতে চান্স পেতেই হবে, ডু অর ডাই, যে কোনোভাবে আমাকে চান্স পেতেই হবে, তাহলেই কিন্তু তুমি শুধু চান্স পাবা। তুমি যদি মনে করো যে এটার পরে অনেক জায়গাতে পরীক্ষা আছে বা আমি চান্সটা পেলে সেকেন্ড টাইম দেবো, হবে না। তোমাকে মনে করতে হবে তুমি এটাই তোমার জীবনের শেষ একটা হচ্ছে মানে সুযোগ, যে সুযোগটা তোমাকে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় দিয়েছে, তোমাকে এখানে একটা সিট কনফার্ম করতেই হবে। এবং এই যে তুমি কৃষিগুচ্ছতে চান্স পাবা, এটা পাওয়ার জন্য কিন্তু তোমাকে টেকনিক্যালি পড়তে হবে ভাই। অনেকে শুধু পড়তেই থাকে, মনে করে যে আমি একবার পুরো বই তছনছ করে ভেজে খাবো, আমার সকল প্রশ্নের উত্তর আমার হয়ে যাবে। এটা ভুল কথা। তোমাকে পড়তে হলে একটা সিস্টেম মেনটেন করে পড়তে হবে, কোন জিনিসটা আসবে, কোন জিনিসটা তোমাকে পড়তে হবে, সেই জিনিসটাই কিন্তু তোমাকে পড়তে হবে। তুমি আজাইরা অনেক কিছু পড়ছো, মূল জিনিস বাদ দিয়ে, তাহলে কিন্তু ভাই তোমার কোথাও চান্স হবে না। এবং আমি তোমাদের কৃষিগুচ্ছের জন্য 7টা ক্লাসে এমন একটা বুস্টার ডোজ সাজিয়েছি যে তুমি যদি এই 7টা ক্লাস করো, আমি তোমাকে বলছি, আমি আয়শা আপু বলছি, তুমি এই ক্লাস থেকেই তুমি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা ইনশাআল্লাহ। এবং আমি তোমাদের জন্য একটা চমৎকার পিডিএফ সাজাইছি, এবং এই যে পিডিএফটা সাজাইছি, তুমি যদি এই ক্লাসের সাথে সাথে, আমার এই 7টা ক্লাসের সাথে সাথে তুমি যদি পিডিএফটা ফলো করো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি আয়শা আপু তোমাকে আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমার এইটার বাহিরে কোনো প্রশ্নই হবে না, এবং তুমি 25 থেকে 28টা প্রশ্ন 100% কমন পাবা। একটা দুইটা প্রশ্নের গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। আমি যদিও বলছি 30টার মধ্যে তুমি 30ই পাবা, তারপরে আনফরচুনেটলি একটা মিস্টেক হয়ে যেতে পারে, বাট 30-এর মধ্যে তুমি যদি আমার এই ক্লাস থেকে এবং পিডিএফ থেকে 25 থেকে 28টা প্রশ্ন কমন পাও, তুমি আমাকে বলো তুমি কি আমার ক্লাসটা করবা কিনা, বল। আমি বিভিন্ন প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে, বই অ্যানালাইসিস করে আমি তোমাদের জন্য এই 7টা ক্লাস বানিয়েছি, যেহেতু তোমাদের হাতে সময় কিন্তু খুবই কম। তাহলে কি করতে হবে, আমার সাথে তোমাকে ক্লাসটা করতে হবে। এবং আমি পিডিএফটা তোমরা কিভাবে নিবা আমি ক্লাসের ফাঁকে তোমাদেরকে অবশ্যই জানাবো। আমার সাথে থাকতে হবে ভাই, কৃষিগুচ্ছতে চান্স পাইতে হলে আমার সাথে থাকতে হবে এবং আমার ক্লাসটা করতে হবে। এবং এই ক্লাসের ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেক কথা বলে ফেলবো যা তোমার এমসিকিউ দেওয়া নাই, সেই কথাগুলো কিন্তু ভাই ফলো করতে হবে। আমি শুধু ভাই বলছি, বাট ভাই এবং বোন সবার জন্যই কিন্তু ক্লাসটা সমানভাবে প্রযোজ্য। দেখো আমি প্রথমেই যে প্রশ্নটা রেখেছি, প্রজাপতি এর প্রতিসাম্যতা কোন ধরনের, প্রজাপতিতে তুমি কোন ধরনের সাম্যতা দেখতে পাও? কারণ প্রতিসাম্যতা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? এই প্রতিসাম্যতা, প্রজাপতিতে আমরা যে প্রতিসাম্যতা দেখতে পাবো সেটা অবভিয়াসলি হবে দ্বিপার্শ্বীয়। প্রজাপতিকে আমরা যদি ভাগ করি তাহলে ডানে একটা অংশ পাবো, বামে একটা অংশ পাবো, এটাকে আমরা কি বলবো, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা আমরা দেখতে পাই। এছাড়া অরীয় প্রতিসাম্যতা কোথায় দেখতে পাওয়া যায়? অপ্রতিসাম্য কারা, দ্বি অরীয় প্রতিসাম্য কারা, গোলীয় প্রতিসাম্য কারা, সব কিছুই তোমাকে পড়তে হবে উদাহরণ সহ। এই প্রতিসাম্যতা সবকিছু পড়ে ফেলতে হবে উদাহরণ সহ। দ্বিতীয় প্রশ্ন আমাদের কি বলছে দেখো, নিচের কোনটি দ্বি অরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ? দ্বি অরীয় মানে হচ্ছে কোন প্রাণীকে যখন তুমি লম্ব অক্ষ বরাবর একবার ভাঙবা এবং এমন ভাবে আরেকবার ভাগ করবা যেন একটা অঙ্গ আরেকটা অঙ্গের সমকোণে হয় এবং 4টা অংশ পাও, তখন তাকে আমরা কি বলছি, দ্বি অরীয় প্রতিসাম্য বলছে। এবং এইটা পাওয়া যায় টিনোফোরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে এবং নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে। উত্তর কিন্তু দেওয়া আছে, সরি, নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায় অরীয় এবং টিনোফোরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায় কি, দ্বি অরীয়। তাহলে আশা করছি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। আরো একটা প্রশ্ন আছে দেখো প্রতিসাম্যতা নিয়ে, নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্য দেখা যায়? অরীয় প্রতিসাম্য, এই দেখো কোরাল পলিপস, এটা হচ্ছে অরীয় প্রতিসাম্য দেখা যায়, এটা নিডারিয়া পর্বের একটা প্রাণী। বারবার বলছি ভাই, ক্লাসটা কিন্তু A to Z করতে হবে, ক্লাসটা তুমি পুরোপুরি না করলে বুঝতে পারবা না। জীবের ত্রিপদ নামকরণ করেন কে? তাহলে জীবের দ্বিপদ নামকরণ কে? দ্বিপদ নামকরণ করেন ক্যারোলাস লিনিয়াস। যদি বলা হয় দ্বিপদ নামকরণের প্রবর্তককে ক্যারোলাস লিনিয়াস, যদি বলা হয়
শ্রেণীবিন্যাসের জনকে ক্যারালাস লিনিয়াস। দ্বিপদ নামকরণে কি ব্যবহৃত হয়? দ্বিপদ নামকরণে ব্যবহৃত হয় জেনাস এবং দ্বিতীয়টা ব্যবহৃত হয় স্পিসিস। দ্বিতীয়টা ব্যবহৃত হয় স্পিসিস। তাহলে ত্রিপদ নামকরণে ব্যবহৃত হয় জেনাস স্পিসিসের সাথে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সাব স্পিসিস। সাব স্পিসিস উপপ্রজাতি ব্যবহৃত হয়। তাহলে এখানে কয়টা পদ থাকে? তিনটা পদ। তিনটা পদ নিয়ে গঠিত নামকে আমরা কি বলবো? ত্রিপদ নামকরণ। এবং এই নামকরণ করেছেন বিজ্ঞানী স্লেজের। তাহলে দেখো আমি কিন্তু এখানে প্রশ্ন একটা সেট করেছি, কিন্তু আমি যে ব্যাখ্যাটা দিলাম এটা দিয়ে কিন্তু তুমি 3টা থেকে 4টা প্রশ্নের উত্তর পারলা। দ্বিপদ নামকরণ করেন কি, এটা একটা প্রশ্ন। শ্রেণীবিন্যাসের জনকে, এটা আরেকটা প্রশ্ন। ত্রিপদ নামকরণে 3 নাম্বার পদ হিসেবে কোনটি ব্যবহৃত হয়? উপপ্রজাতি, ঠিক আছে। এবং ত্রিপদ নামকরণ করেন কোন বিজ্ঞানী? স্লেজেল। তারপরে প্রশ্নটা কি আছে আমরা একটু খেয়াল করি। প্রাণীদেহের সদৃশ্য মানে একই রকম একাধিক অংশের পুনরাবৃত্তিকে আসলে আমরা কি বলবো? অবশ্যই এটাকে আমরা বলবো খণ্ডকায়ন। কি বলবো? খণ্ডকায়ন। খণ্ডকায়ন। এবং খণ্ডকায়নের প্রত্যেকটা অংশকে বলা হয় খণ্ডক বা মেটামিয়ার, এবং খণ্ডকায়নকে বলা হয় মেটামারিজম। কি বলা হয়? মেটামারিজম। ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটি? তার মানে তুমি বুঝতে পারছো যে সিলোম খুবই গুরুত্বপূর্ণ। সিলোম এতটা গুরুত্বপূর্ণ, আগে প্রশ্ন হচ্ছে সিলোম কোথায় থেকে তৈরি হবে, কাদের তৈরি হবে, এটা একটা প্রশ্ন। যারা ট্রিপ্লোপ্লাস্টিক, যাদের 3টা স্তর আছে, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। এই যে মেসোডার্ম দেখতে পাচ্ছ, এই মেসোডার্ম থেকেই তোমার এক ধরনের গহ্বর তৈরি হবে, যেটাকে আমরা কি বলবো? সিলোম। সিলোম আছে কি নেই তার উপর ভিত্তি করে আবার আমরা প্রাণীদেরকে কয়টা ভাগে ভাগ করতে পারবো? 3টা ভাগে। অ্যাসিলোমেট, ভালো করে শুনবা, ইউসিলোমেট বা সিলোমেট এবং সিউডোসিলোমেট। তাহলে অ্যাসিলোমেট মানে যাদের কোনো সিলোম নেই। এটা মনে রাখার জন্য আমরা যে শব্দটা মনে রাখবো সেটা হচ্ছে পিসি পিসি। এই পিসি পিসিটা হচ্ছে অ্যাসিলোমেট, ভালো করে শুনবা। পিসি পিসিটা হচ্ছে অ্যাসিলোমেট। তাহলে অ্যাসিলোমেট কারা? পিতে হচ্ছে পরিফেরা, সিতে হচ্ছে কি টিনোফোরা, পিতে প্লাটিহেলমিনথেস এবং সিতে হচ্ছে নিডারিয়া। তাহলে এই 4টা হচ্ছে তোমার অ্যাসিলোমেট। এবার যদি বলে সিউডোসিলোমেট মানে যাদের সিলোম নাই কিন্তু দেখতে অনেকটা সিলোমের মতন, ভুল, মিথ্যা। মানে তুমি দেখতে যেমন না তোমাকে তেমন দেখাচ্ছে, তাহলে এটা ভুল। ঠিক সেই রকম সিউডোসিলোমেটটা হচ্ছে নেমাটোডা। সিউডোসিলোমেটটা হচ্ছে নেমাটোডা। এবং এর পরবর্তীতে যারা আছে নেমাটোডার পরবর্তীতে, ভালো করে শুনবা, আজকের পর থেকে জীবনে ভুল হবে না। মলাস্কা, আর্থ্রোপোডা, কর্ডাটা, অ্যাকানোডার্মাটা, অ্যানিলিডা সবাই হচ্ছে তোমার সিলোমেট। সবাই হচ্ছে তোমার সিলোমেট। তাহলে কোনটা অ্যাসিলোমেট, কোনটা সিউডোসিলোমেট, কোনটা অ্যাসিলোমেট, আশা করছি আর ভুল হবে না। তাহলে ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটা? এটা হচ্ছে নেমাটোডা। এটা কি? নেমাটোডা। প্রাণীদের শ্রেণীবিন্যাসের সঠিক ধারা কোনটি? তুমি যদি ধারা জানো এখান থেকে আসা যে কোনো প্রশ্নে তুমি উত্তর দিতে পারবা। প্রথমে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে প্রথমেই থাকবে কি কিংডম। প্রথমেই থাকবে কিংডম, তারপরে কি থাকবে ফাইলাম। যেহেতু আমরা প্রাণীর ক্ষেত্রে পড়ছি তাই ফাইলাম বা পর্ব। উদ্ভিদ হলে আমরা কি বলতাম? ডিভিশন বলতাম। তাহলে পর্বের পরে কি আছে? শ্রেণী আছে, শ্রেণী বা ক্লাস। তারপরে আছে কি? বর্গ। বর্গের পরে কি আছে? গোত্র। গোত্রের পরে কি আছে? গণ আছে। এবং গণের পরে কি আছে? প্রজাতি আছে। তাহলে আমরা এখানে শ্রেণীবিন্যাসে কয়টা একক দেখতে পাচ্ছি? 7টা। কিংডম, তারপরে তোমার পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। তাহলে এখানে তুমি একটু খেয়াল করে দেখো সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় আমরা ধরি সবচেয়ে বড় হচ্ছে পর্ব। হ্যাঁ, সবচেয়ে বড় হচ্ছে পর্ব এবং সবচেয়ে ছোট হচ্ছে তোমার কি? প্রজাতি। এবং সর্বজনীন যে অংশটা রয়েছে সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে কিংডম। আমরা কিংডম হচ্ছে কয়টা? 5টা কিংডম আছে। এবং 5টা কিংডমের আন্ডারে অনেকগুলো কি আছে? পর্ব আছে। 33টা পর্ব, যেখানে মেজর এবং মাইনর পর্ব আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমাকে হয় উপর থেকে নিচে সাজাতে হবে বা নিচ থেকে কি করতে হবে? উপরে সাজাতে হবে। তুমি ফাইলামের পরে শ্রেণী বললা, শ্রেণীর পরে বলবা প্রজাতি, প্রজাতির পর আবার বর্গ, বর্গের পরে গোত্র, তাহলে কিন্তু হবে না। কারণ কিংডম হচ্ছে সবচেয়ে বড়। কিংডমের আন্ডারে কতগুলো পর্ব থাকবে, পর্বের আন্ডারে কতগুলো শ্রেণী থাকবে, শ্রেণীর আন্ডারে কতগুলো বর্গ থাকবে, বর্গের আন্ডারে কতগুলো গোত্র থাকবে, গোত্রের আন্ডারে কতগুলো গণ থাকবে, গণের আন্ডারে থাকবে কতগুলো প্রজাতি। তার মানে উপর থেকে যত নিচের দিকে আসবো ততই কি হচ্ছে? ছোট হচ্ছে। এবং নিচ থেকে উপরের দিকে যখন যাব তত কি হচ্ছে? বড় হচ্ছে। কতগুলো প্রজাতি নিয়ে গণ হবে, কতগুলো গণ নিয়ে কি গঠিত হবে? গোত্র গঠিত হবে। তাহলে এখানে সঠিক ক্রম হতে হবে হয় উপর থেকে নিচে, তাহলে নিচ থেকে
উপরে দেখো, তাহলে প্রাণী শ্রেণীবিন্যাসের সঠিক ধারাক্রম কোনটা? প্রজাতি, দেখো প্রজাতি, তারপরে গণ, তারপরে গোত্র, তারপরে বর্গ, তারপরে শ্রেণী। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি, উত্তরটা আমরা পেয়ে গেছি। পরের প্রশ্নে কি বলছে? নেমাটিয়ান প্রাণী গোষ্ঠীতে কোন সংগঠন ক্রম মাত্রা দেখা যায়? একটু খেয়াল করো, সংগঠন ক্রম মাত্রা, সংগঠন ক্রম মাত্রা অনুসারে তোমার কয় ধরনের সংগঠন ক্রম মাত্রা দেখা যায়? একটা দেখা যায় হচ্ছে কোষীয় সংগঠন ক্রম মাত্রা, যাদের দেহে শুধুই কোষ থাকবে আর কিচ্ছু থাকবে না। আরেকটা হচ্ছে টিস্যু সংগঠন ক্রম মাত্রা, যাদের দেহে শুধুই টিস্যু থাকবে আর কিছু থাকবে না। আরেকটা হচ্ছে তোমার টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা মানে এদের দেহে শুধুই কি থাকবে? অঙ্গ, মানে অঙ্গ থাকবে, শুধু না, কোষ থাকবে, টিস্যু থাকবে, অঙ্গ থাকবে, তন্ত্র থাকবে না। এবং ফিনিশিং হচ্ছে এদের দেহে তন্ত্র থাকবে। তাহলে তন্ত্রের আগে আমরা কি দিব? অঙ্গ, তন্ত্র, সংগঠন মাত্রা, প্রাণী। তাহলে খেয়াল করো, এই যে সংগঠনের উপর ডিপেন্ড করে আমরা চারটা ভাগে ভাগ করলাম। এই যে কোষীয় সংগঠন মাত্রার মধ্যে প্রথম যে পর্বটা আছে, এই প্রথম পর্ব পড়বে। প্রথম পর্ব হচ্ছে কোষীয় সংগঠন কম মাত্রায়, যাদের দেহে শুধুই কোষ থাকবে আর কিছু থাকবে না। টিস্যু সংগঠন ক্রম মাত্রায় রয়েছে দ্বিতীয় পর্ব, সেটা হচ্ছে নিডারিয়া। খুব সহজ কিন্তু, নিডারিয়া খুব সহজ কিন্তু। প্রথমটাতে প্রথম পর্ব, দ্বিতীয়টাতে দ্বিতীয় পর্ব। আর টিস্যু অঙ্গ, যাদের দেহে খুবই ছোট ছোট অঙ্গ দেখতে পাওয়া যায়, তৃতীয়। 3 নাম্বার আছে না এটা, 1 2 3, এবং এটাতে হচ্ছে 3 নাম্বার পর্ব। দেখো প্লাটিহেলমিনথেস, এবং এই প্লাটিহেলমিনথেস থেকে এই পরবর্তীতে যে নেমাটোডা আছে, নেমাটোডা, এখান থেকে শুরু করে যে আমরা কর্ডাটা আসি, আমরা হচ্ছে সবাই অঙ্গতন্ত্র সংগঠন কম মাত্রা। তাহলে আমার বিশ্বাস তোমার আর জীবনে ভুল হবে না। তাহলে নিচের কোনটিতে কোষীয় সংগঠন কম মাত্রা দেখা যায়? পরিফেরা পর্বের প্রাণীদের। কোনটিতে টিস্যু সংগঠন ক্রম মাত্রা দেখা যায়? নিডারিয়া পর্বের প্রাণীদের। কোনটিতে টিস্যু অঙ্গ সংগঠন ক্রম মাত্রা দেখা যায়? প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের। পর্ব আসতে পারে, প্রাণীও আসতে পারে, তাহলে পর্বের নাম প্রাণীর নাম দুটোই মুখস্থ। বললো হাইড্রাতে কোন ধরনের সংগঠন ক্রম মাত্রা দেখা যায়, তখন তোমাকে কি বলতে হবে? টিস্যু। যদি আসে যে স্পঞ্জে কোন ধরনের সংগঠন ক্রম মাত্রা দেখা যায়, তাহলে আমরা কি বলবো? পরিফেরা, কোষীয়। তাহলে দেখো অঙ্গতন্ত্র দেখা যায় কোথায়? অঙ্গ আছে, তন্ত্র আছে, সেটা হচ্ছে নেমাটোডা থেকে শুরু করে কি কর্ডাটা পর্যন্ত প্রাণীদের ক্ষেত্রে। তাহলে এখানে বলা আছে নেমাটিয়ান প্রাণী গোষ্ঠীতে কোন সংগঠন ক্রম মাত্রা দেখা যায়। তাহলে আমরা লাস্টেরটা নেমাটোডার ক্ষেত্রে অঙ্গ, তন্ত্র, সংগঠন ক্রম মাত্রা। আশা করি বুঝতে পারছো। তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু রেসপন্স করবা। এবং আমি আমার যে পিডিএফ এর কথা বললাম, ভাই, এই পিডিএফ এ আমি যে প্রশ্নগুলো সেট করেছি, আমি সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দিব। এবং এই প্রশ্নগুলো তুমি যদি খালি অ্যানালাইসিস শোনো, এবং এখান থেকে কিন্তু তুমি আরো অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবা। আমার ক্লাসটা যদি তুমি দেখো, তাহলে আরো অনেকগুলো প্রশ্ন আমি সাজায় দিতে পারবো। এবং ক্লাসটা তুমি যদি দেখো, পিডিএফটা তুমি যদি নাও, ক্লাস তুমি যদি রেগুলার করো, তোমার কৃষিগুচ্ছতে 30-এ 30 আল্লাহর রহমতে কেউ আটকাতে পাবে না। আমি কিন্তু পিডিএফটার দাম রাখছি মাত্র 200। তোমরা জানো যে আসলে ফ্রিতে দিলে কোনো কিছুর ভ্যালু হয় না, এবং ফ্রিতে কোনো কিছু নেওয়া উচিত না। প্রত্যেকটা কাজের জন্য একটা পারিশ্রমিক থাকে। আমি কিন্তু এত সুন্দর ক্লাস তোমাদেরকে ফ্রি দিচ্ছি, আর শুধু পিডিএফটার দাম রেখেছি 200। তারপরেও আমি তোমাদেরকে চেয়েছি যে না, তোমরা যেহেতু বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছো, তোমাদেরকে আরো সুযোগ দিই। আমি তোমাদের আজকের ক্লাসে আমি 2টা প্রশ্ন করব। তোমরা যারা এই 2টা প্রশ্নের উত্তর দিবা, আমি কথা দিচ্ছি তাদেরকে পুরো পিডিএফটা কালকেই, তোমরা যদি মনে করো কালকেই তোমরা পিডিএফটা নিয়ে নিবা, আমার প্রশ্নের উত্তর দিয়ে তোমরা যদি 2টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমি 2টা প্রশ্ন করব। আমি যেহেতু 1 নাম্বার চ্যাপ্টার এবং 2 নাম্বার চ্যাপ্টার দিয়ে পিডিএফ, মানে এই পিডিএফটা সাজিয়েছি, পুরো পিডিএফ এর প্রাইস কিন্তু মাত্র 200 টাকা, বোটানি জুলজি পুরো কোর্স। কিন্তু আজকে আমি যে 2টা মানে চ্যাপ্টার নিয়ে একটা ক্লাস সাজিয়েছি, প্রথম ক্লাস, এখানে আমি মাত্র 2টা প্রশ্ন রাখবো তোমাদের জন্য, এমসিকিউ। যদি তোমরা সলভ করে উত্তরটা দিতে পারো, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি কালকে পিডিএফটা চাও, আমি কালকেই তোমাদের 100 টাকায় সমস্ত পিডিএফটা দিয়ে দেবো। আমি আয়শা আপু তোমাদের কথা দিচ্ছি, শুধুমাত্র 2টা এমসিকিউ এর তোমাদের কি করতে হবে? অ্যান্সার দিতে হবে, এবং সঠিক অ্যান্সার দিতে হবে। সঠিক অ্যান্সার যারা দিবা, সঠিক অ্যান্সার যদি তোমরা 100 জন দাও, 1000 জন দাও, প্রত্যেককে আমি 100 টাকায় পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে কথা দিচ্ছি। তো দেখো নিচের কোনটি অ্যানিমেলিয়া রাজ্যের শাখা নয়? অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে কিন্তু বেশ কয়েকটা শাখা আছে। আমরা জানি যে মেসোজোয়া, প্যারাজোয়া, মেটাজোয়া সবগুলো শাখা। তাহলে শাখা নয় কোনটি বলো তো? ইউমেটাজোয়া। এটা কিন্তু কোনো শাখা
নয়। প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, প্রাণী বৈচিত্র্য 3 প্রকার আমরা পড়েছি। প্রাণী বৈচিত্র্য হচ্ছে জিনগত, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং আরেকটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে এক্ষেত্রে প্রকারভেদ নয়, হচ্ছে আকৃতিগত বৈচিত্র্য বলে কিন্তু কোনো বৈচিত্র্য নেই। তাহলে প্রাণী বৈচিত্র্য কয় ধরনের? 3 ধরনের। জিনগত বৈচিত্র্য একই প্রজাতির মধ্যে হয়, তারপরে তোমার প্রজাতিগত বৈচিত্র্য ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে হয়, আর পরিবেশের কারণে যে বৈচিত্র্য হয় সেটাকে আমরা কি বলছি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ট্যাক্সোনমি জনক, এটা কিন্তু আমরা একটু আগে পড়ে ফেলেছি। ট্যাক্সোনমি জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আমরা আরো 2টা প্রশ্ন পড়ে ফেলবো, ঠিক আছে? সেটা হচ্ছে জীববিজ্ঞানের জনককে আমরা অ্যারিস্টটল দিব এবং প্রাণী বিজ্ঞানের জনককে তখন আমরা কি দিব? থিওফ্রাস্টাস। কি দিব? থিওফ্রাস্টাস। জানো অ্যারিস্টটল কিন্তু টিচার ছিল, থিওফ্রাস্টাস কিন্তু তার ছাত্র ছিল। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর কোনটি? আমরা কিন্তু একটু আগে পড়লাম যে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর হচ্ছে পর্ব। তাহলে সর্বোচ্চ স্তর যদি পর্ব হয় তাহলে সর্বনিম্ন স্তর কোনটা বা মৌলিক স্তর কোনটা? তখন আমরা কি বলবো? প্রজাতি। তাহলে শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটা? শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটা বা সর্বনিম্ন স্তর কোনটা? তখন আমরা কি বলবো? প্রজাতি। সর্বপ্রথম স্পিসিস শব্দের প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? মায়ার, ক্যারোলাস লিনিয়াস, জন রে, মার্গুলিস। এটা হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে 14 নাম্বার প্রশ্ন। এই 14 নাম্বার প্রশ্নের এমসিকিউ তোমরা যারা দিতে পারবা তার সাথে আরো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, তাদের জন্য আমি এই সুন্দর পিডিএফটা মাত্র অ্যান্সার সহ, এবং পিডিএফ এ অ্যান্সার দেওয়া থাকবে লাল কালারে। যদি মনে করো এটার অ্যান্সার হয়, সাপোজ এটার অ্যান্সার যদি হয় জন রে, তাহলে একেবারে লাল কালার দিয়ে অ্যান্সারটা দিয়ে আমি তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দিব, যেন তোমাদের পড়তে কোনো সমস্যা না হয়। তাদের জন্য যারা সঠিক অ্যান্সার দিবা তাদের জন্য পিডিএফ এর প্রাইস থাকবে মাত্র 100 টাকায়, মাত্র 100 টাকায়। কালকের মধ্যেই দিয়ে দিব ইনশাআল্লাহ। মরুভূমি, বনভূমি, তৃণভূমি ইত্যাদি কোন ধরনের বৈচিত্র্য? যেহেতু এটা বিভিন্ন বাসস্থান, তাহলে অবভিয়াসলি এটা পরিবেশগত বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হবে। দ্বিপদ নামকরণের জনককে? আমরা কিন্তু একটু আগে পড়লাম দ্বিপদ নামকরণের প্রবর্তক, দ্বিপদ নামকরণের জনক এটা হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। কোন বিজ্ঞানী? ক্যারোলাস লিনিয়াস। কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট? আমরা একটু আগে বললাম অ্যাসিলোমেটের জন্য আমাদের একটা শব্দ মনে রাখতে হবে, পিসি, প্লাটিহেলমিনথেস এবং পরিফেরা, স্টিনোফোরা এবং নিডারিয়া। তাহলে এখানে প্লাটিহেলমিনথেস আছে তো, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। ICZN এর পুরো নাম কি? ঠিক সেরকম বোটানির জায়গাতে আমরা ICBN এর পুরো নাম পড়বো, ICBN। ICZN এর পুরো নামটা পড়তে হবে। এক্ষেত্রে কিন্তু এই যে বানানটা ভুল থাকবে, কমিশনের জায়গাতে অনেক সময় কট থাকতে পারে, কমিশন অনেক জায়গাতে অনেক সময় অফ থাকতে পারে, খেয়াল রাখতে হবে। তাহলে ICZN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নমেনক্লেচার। এটা খুব ভালো করে পড়ে ফেলবা। নিচের কোন পর্বের প্রাণী ইউসিলোমেট? আমরা পড়েছি যে ইউসিলোমেটটা হচ্ছে কোথায় থেকে শুরু হবে? ইউসিলোমেটটা কোথা থেকে শুরু হবে? অ্যানেলিডা, মলাস্কা, তারপর তোমার আর্থ্রোপোডা, তারপরে কর্ডাটা, অ্যাকোনোডার্মাটা সবাই হচ্ছে ইউসিলোমেট। তাহলে এখানে ইউসিলোমেট নয় কোনটি? তাহলে প্রশ্নটা হচ্ছে ইউসিলোমেট নয় কোনটি? মলাস্কা ইউসিলোমেট, আর্থ্রোপোডা ইউসিলোমেট, অ্যানেলিডা ইউসিলোমেট। আমরা কিন্তু পেয়ে গেছি নেমাটোডা হচ্ছে ইউসিলোমেট নয় বা সিলোমেট নয়। অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি? অরীয় মানে যখন কোনো প্রাণীকে তোমার লম্ব অক্ষ বরাবর একের অধিক বা সমান ভাগে ভাগ করতে পারবা তখন তাকে আমরা অরীয় প্রতিসাম্য বলবো, এবং এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায়, যেমন উদাহরণ হচ্ছে হাইডা। গোলীয় প্রতিসাম্যতা কোথায় দেখতে পাওয়া যায়? খুব ভালো করে পড়বা। বাংলাদেশ কোন জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত? আগে প্রশ্ন হচ্ছে আপু হটস্পট কি? হটস্পট হচ্ছে জীব বৈচিত্র্য সমৃদ্ধ এলাকা, যেখানে অনেক বেশি জীব বৈচিত্র্য আছে, জীব বৈচিত্র্য সমৃদ্ধ এলাকা বা অঞ্চল। মনে করো একটা জায়গাতে 10 প্রজাতির জীব আছে, আরেকটা জায়গাতে 100 প্রজাতির জীব আছে, তাহলে কোনটা হটস্পট হবে? 100 প্রজাতির জীব যেখানে আছে। তাহলে আমরা আমাদের বাংলাদেশ কোন জীব বৈচিত্র্য হটস্পটের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ইন্দো বার্মা, এবং এটাতে আরো আশেপাশে আমাদের যে দেশগুলো আছে এই ইন্দো বার্মার হটস্পটের অন্তর্ভুক্ত। যৌন জননকারী প্রাণী জাইগোট থেকে ভ্রূণকোষ সৃষ্টি হওয়াকে কি বলে? মানে একটা যখন শুক্রাণু এবং ডিম্বাণু নিউক্লিয়াসের মিলন হওয়ার পরে যখন একটা জাইগোট তৈরি হবে তখন জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি হওয়াকে কি বলা হবে? এখানে ব্লাস্টুলেশন, ফার্টিলাইজেশন, অর্গানোজেনেসিস, ক্লিভেজ।
ভ্রূণ কোষ কোষ সৃষ্টি হওয়াকে কি বলা হবে? যেমন এটা বিভাজন করে একটা থেকে দুইটা হবে, দুটো থেকে চারটা হবে, এটাকে আমরা কি বলবো? ক্লিভেজ বলবো। কি বলবো? ক্লিভেজ। আর্থ্রোপোডা পর্বে ক্লিভেজ কি ধরনের? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্লিভেজটা আসলে কি ধরনের হয়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্লিভেজটা হচ্ছে অরিও। এখানে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ এবং সর্পিল ক্লিভেজ আছে, খুব ভালো করে পড়ে ফেলতে হবে। যেমন আমরা যারা আছি, আমাদের ক্লিভেজ কি ধরনের হয়? আমাদের ক্লিভেজ কি ধরনের হয় কর্ডাটা পর্বের প্রাণীদের, এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্লিভেজ কি ধরনের হয়, এটা কিন্তু সুন্দর করে পড়ে ফেলতে হবে। অরিও ক্লিভেজটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের, এটা আমরা পড়ে ফেললাম। কর্ডাটা পর্বের প্রাণীদের ক্লিভেজ কেমন হয়, তারপর মলাস্কা পর্বের প্রাণীদের ক্লিভেজ কেমন হয়, সুন্দর করে পড়ে ফেলতে হবে। মলাস্কা মানে ক্লিভেজটা খুব সুন্দর করে পড়বা। নিচের কোনটিতে অরিও ক্লিভেজ দেখতে পাওয়া যায়? আর্থ্রোপোডা। আসতে পারে কর্ডাটাতে কোন ধরনের ক্লিভেজ দেখতে পাওয়া যায়, অথবা আসতে পারে মলাস্কাতে কোন ধরনের ক্লিভেজ দেখতে পাওয়া যায়, তখন কিন্তু খুব ভালোভাবে অ্যান্সারটা দিতে হবে। অরিও প্রতিসাম্যতা দেখা যায় কোথায়? অরিও প্রতিসাম্যতা, অরিও প্রতিসাম্যতা, অরিও প্রতিসাম্যতা দেখা যায় তোমার নিডারিয়া পর্বের প্রাণীদের, আর টিনোফোরা পর্বের প্রাণীদের দ্বি অরিও প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায়। গলীয় প্রতিসাম্যতার উদাহরণ নয় কোনটি? গলীয়, যেখানে গলীয় প্রতিসাম্যতা দেখতে পাওয়া যাবে না। ফলভক্স, হ্যালিওজোয়া, রেডিওলারিয়া সবগুলোতে গলীয় প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায়, একমাত্র মেট্রিডিয়ামে কোনো গলীয় প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায় না। প্রাণীজগতের ক্ষুদ্রতম পর্ব কোনটি? প্রাণীজগৎকে দুইটি পর্বে ভাগ করা হয়েছে, মেজর এবং মাইনর। মেজর মানে যেখানে হচ্ছে প্রজাতির সংখ্যা খুবই কম, মাইনর মেজর মানে যেখানে প্রজাতির সংখ্যা বেশি, আর মাইনর মানে যেখানে প্রজাতির সংখ্যা খুবই কম। এখানে আর্থ্রোপোডা, মলাস্কা, অ্যানেলিডা এগুলো সবই কিন্তু তোমার মেজর পর্ব। তাহলে এখানে মাইনর বা ক্ষুদ্রতম পর্ব কোনটা? প্ল্যাকোজোয়া। খুব ভালো করে খেয়াল করবা। প্রাণীজগতের বৃহত্তম পর্ব কোনটি? এখান থেকে আমাদের তিনটা প্রশ্ন পড়া হয়ে যাবে। প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব, সবচেয়ে বৃহত্তম পর্ব মানে সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। দ্বিতীয় বৃহত্তম পর্ব আসতে পারে, দ্বিতীয় বৃহত্তম পর্বটা হচ্ছে মলাস্কা। তাহলে দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে কি? মলাস্কা। ভালো করে খেয়াল করবা। তাহলে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা। এবং তৃতীয় বৃহত্তম পর্বের মধ্যে আমরা আছি, তাহলে তৃতীয় বৃহত্তম পর্ব কোনটা? কর্ডাটা। ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, মনে করতে হবে, এটাই তোমার জীবনের শেষ সুযোগ। তুমি কৃষি গুচ্ছতে যদি একটা সিট কনফার্ম করে রাখতে পারো, তোমার জীবনের আর কোনো টেনশনই থাকবে না। তুমি এটাতে সিট কনফার্ম হলে তুমি নিশ্চিন্ত মানে অন্য যে কোনো জায়গাতে পরীক্ষা দিতে পারবা। আর কৃষি গুচ্ছতে সিট পাওয়া মানে অনেক কিছু, অনেক ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আর ভালো রেজাল্ট করলে একেবারে বিদেশ চলে যাবা, কোনো টেনশন নাই, ঠিক আছে? অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? অপ্রতিসাম্যতার মানে যাকে তুমি কিছুতেই কোনোভাবেই ভাগ করতে পারবে না সমান অংশে। তাহলে এখানে বিভিন্ন উদাহরণ থাকে, তার মধ্যে এখানে দেওয়া আছে পিলা গ্লোবোসা, শামুক। শামুক কিন্তু হচ্ছে অপ্রতিসাম্যতার উদাহরণ, ঠিক আছে? অস্টিয়া বিদ্যমান কোর পর্বের প্রাণীতে? অস্টিয়া, আমরা যদি এখানে তোমার বিভিন্ন রকমের স্পঞ্জের কথা বিবেচনা করি, তাহলে স্পঞ্জের পুরো শরীরে ছোট ছোট অনেক ছিদ্র থাকবে, যে ছিদ্র দিয়ে বাহির থেকে কোনো প্রয়োজনীয় বস্তু প্রবেশ করবে। এটাকে আমরা কি বলছি? অস্টিয়া। তাহলে অস্টিয়া আছে পরিফেরা পর্বের প্রাণীদের, এবং বড় যে ছিদ্রপথ যেটা দিয়ে বাহিরে কোনো কিছু বের হয়ে যায় সেটাকে আমরা কিন্তু অস্কুলাম বলি। তাহলে অস্টিয়াও ছিদ্র, অস্কুলামও ছিদ্র, একটা ছোট আর একটা বড়। পরিফেরা পর্বের চূর্ণময় ক্ষুদ্র কাঁটার নাম কি? পরিফেরা পর্বের প্রাণীদের দেহে এরকম কাটা কাটা বিভিন্ন অংশ দেখতে পাওয়া যায়, একেবারে পুরোপুরি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত, এবং এটা অনেক শক্ত হবে, স্পাইকের মতন। এটাকে আমরা কি বলবো? স্পিকিউলপা বলবো। স্পিকিউলও দেখতে পাওয়া যায়, এটাকে আমরা ক্ষুদ্র চূর্ণময় কাটার মতন অংশ বলছি। বড় ছিদ্রকে আমরা অস্কুলাম বলি, আর প্রোটিনের স্তরী স্ট্রাকচার যা দেহকে মজবুত করে সেটাকে আমরা স্পঞ্জিন বলি, আর ফ্লাজেলা যুক্ত কোষকে আমরা কি বলবো? কোয়ানোসাইট। কি বলবো? কোয়ানোসাইট। পরিফেরা পর্বের প্রাণীদের কোন ধরনের লার্ভা দেখা যায়? এখানে যে লার্ভা দেখা যায় সেটা হচ্ছে প্যারেনকাইমুলা লার্ভা। ভালো করে শুনো আমার প্রিয় স্টুডেন্টরা, তোমাদের কিন্তু প্রত্যেকটা পর্বের লার্ভা, এই লার্ভাটা খুব ভালো করে পড়ে ফেলতে হবে। পরিফেরা পর্বের লার্ভা, নিডারিয়া পর্বের লার্ভা, প্লাটিহেলমিনথেসের লার্ভা, কোনটা লার্ভা কেমন পড়তে হবে। তবে যে লার্ভাগুলো বেশি এসেছে আমি সেই লার্ভাগুলো দিয়ে দিচ্ছি, এগুলো পড়ে ফেলবা। দ্বিস্তরী প্রাণী কোনটি? তোমাদের কিন্তু পরীক্ষাতে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে দ্বিস্তরী, আরেকটা হচ্ছে ত্রিস্তরী। হ্যাঁ, দ্বিস্তরী মানে হচ্ছে যাদের কয়টা স্তর আছে? ভ্রূণ অবস্থায় দুইটা স্তর ছিল, তোমার একটোডাম এবং এন্ডোডাম ছিল, আর মাঝখানে কি ছিল? মেসোগ্লিয়া, এটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। আর যদি ট্রিপ্লোব্লাস্টিকের কথা বলি তাহলে কি ছিল?
একটোডার্ম, এন্ডোডার্ম এবং মাঝখানে মেসোডার্ম, এদেরকে আমরা কি বলি? ট্রিপ্লোব্লাস্টিক বলি। তাহলে এক্ষেত্রে দ্বিস্তরী প্রাণী কোনটি? অবভিয়াসলি দ্বিস্তরী প্রাণীর পর্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেজর পর্ব সেটা হচ্ছে নিডারিয়া, আর আরেকটা হচ্ছে মাইনর পর্ব সেটা হচ্ছে টিনোফোরা। এটা মনে রাখার জন্য সি মনে রাখবা, সি দ্বিস্তরী প্রাণীর পর্ব হচ্ছে সি সিতে হচ্ছে নিডারিয়া, সিতে হচ্ছে টিনোফোরা। তাহলে হাইড্রা কি নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত কোনটি? অথবা প্রবাল প্রাচীর অথবা বাড়িবন নামে পরিচিত কোন পর্ব? এটাকে আমরা কি বলবো? অবভিয়াসলি কি বলবো? নিডারিয়া বলবো। এবং এই তোমার প্রবাল প্রাচীরের মধ্যে সমুদ্রের 25% জীব বসবাস করে। নিচের কোন পর্বে দেহ গহ্বরে সিলেন্টেরন থাকে? সিলেন্টেরন, আমরা যদি হাইড্রার কথা বিবেচনা করি তাহলে এই যে দেখো, এই যে হাইড্রার কথা যদি বিবেচনা করি তাহলে হাইড্রার দেহের ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে এটাকে আমরা কি বলি? সিলেন্টেরন। এবং এই সিলেন্টেরনের ভেতরে বহিঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়। তাহলে কোন পর্বে দেহ গহ্বরে সিলেন্টেরন থাকে? সেটা হচ্ছে নিডারিয়া, এবং এই সিলেন্টেরনটা হচ্ছে নিডারিয়া পর্বে প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পলিপ ও মেডুসা দশা দেখা যায় কোন পর্বে প্রাণীদের দেহে? পলিপ এবং মেডুসা দুইটা আশ্চর্যজনক বৈশিষ্ট্য। পলিপটা হচ্ছে স্থির, একেবারে স্থির দশা, এবং এই সময় অযৌন প্রজনন হবে। খুব ভালো করে খেয়াল করবা, কি দশা বলো তো? স্থির, এবং এই সময় কি প্রজনন হয় বলো দেখি? অযৌন। আর মেডুসাটা হচ্ছে সচল দশা, বুঝছো? এই দশায় তারা পানিতে সাঁতার কেটে বেড়াবে, আর বেড়ায় বেড়ায় তারা কি জনন করবে? যৌন জনন করবে। যৌন জনন কোন দশায়? যৌন জনন মেডুসা দশায়, সাঁতার দশা সচল দশা, পলিপ দশা হচ্ছে স্থির এবং অযৌন দশা। তাহলে পলিপ ও মেডুসা দশা দেখা যায় কোন পর্বের প্রাণীদের? অবভিয়াসলি নিডারিয়া পর্বের প্রাণীদের। পরের প্রশ্ন কি বলছে? আর্থ্রোপোডার দেহ গহ্বরকে কি বলা হয়? আর্থ্রোপোডার, আর্থ্রোপোডার, আমি যদি এটা একটা হচ্ছে ঘাসফড়িংয়ের কথা কল্পনা করি, দেখো তাহলে এই যে ফাঁকা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাঁকা অংশটাকে আমরা কি বলছি? দেহ গহ্বর, যেটাকে আমরা হিমোসিল বলি। কি বলি? হিমোসিল বলি। কি বলবো? হিমোসিল। তাহলে দেহ গহ্বরকে কি বলা হয়? হিমোসিল। তারা মাছের হারানো বাহু পুনর্গঠনের পদ্ধতি। তারা মাছ, হাইড্রা, এগুলোতে রিজেনারেশন ক্ষমতা খুব বেশি, এবং এই রিজেনারেশনকে ইংলিশে বলা হচ্ছে বাংলায় বলা হচ্ছে পুনরুৎপত্তি, ইংলিশে বলা হচ্ছে রিজেনারেশন। তারা মাছের হারানো বাহু পুনর্গঠনের পদ্ধতিকে আমরা কি বলবো বলো তো? রিজেনারেশন। এবং এর ফলে কি হয় জানো? মনে করো একটা বাহু এটা হারায় গেছে, নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, একটা বাহু মনে করো 5টা বাহুর মধ্যে একটা বাহু খসে গেছে, ওই বাহুর এই জায়গাটা তো রিকভারি হবে, আবার এখান থেকে নতুন একটা তারা মাছও তৈরি হয়ে যেতে পারে। এটা একটা সুন্দর প্রসেস। কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? দারুণ একটা প্রশ্ন, এটা অনেকবার আসছে, ইম্পর্টেন্ট। ত্বকের মাধ্যমে কেঁচো কি করে? শ্বাস প্রশ্বাস নেয়। মুখ বিবরে র্যাডুলা বা র্যাতুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীদের? অবভিয়াসলি এটা আমরা সবাই জানি, মলাস্কা। মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব ভালো করে পড়ে ফেলবা। জেলিফিশ কোন পর্বের প্রাণী? অবভিয়াসলি নিডারিয়া। এবং জেলিফিশ কিন্তু কোনো ফিশ নয়, জেলিফিশ কোনো ফিশ নয়, জেলিফিশ কিন্তু কোনো ফিশ নয়। ক্লিভেজের সময় ডিমের কোন প্রান্তে কুসুম থাকে? কুসুম, ডিমের যে প্রান্তে কুসুম থাকে সেই প্রান্তকে বলা হয় ভেজিটাল পোল, ঠিক আছে? আর যে পাশে নিউক্লিয়াস থাকে সেই পাশকে বলা হয় তোমার অ্যানিম্যাল পোল। তাহলে নিউক্লিয়াস থাকছে অ্যানিম্যাল পোলে, আর কুসুম থাকছে কোন পোলে? ভেজিটাল পোলে। কেঁচোতে কোন ধরনের খণ্ডকায়ন দেখা যায়? কেঁচোতে যে ধরনের খণ্ডকায়ন দেখা যায়, কেঁচো এমন একটা প্রাণী, এখানে তুমি যে খণ্ডকায়নটা দেখতে পাবা সেটা হচ্ছে সমখণ্ডকায়ন, এবং কেঁচো কিন্তু বাহ্যিক অভ্যন্তরীণ দুইটা খণ্ডকায়নই প্রদর্শন করে। তাহলে আমরা কেঁচোতে কোন খণ্ডকায়ন দেখবো? সমখণ্ডকায়ন। ত্রিপদ নামকরণের ক্ষেত্রে তৃতীয় পদটি কোনটি? আমরা একটু আগে পড়ে ফেলেছি না, বলো? অবভিয়াসলি তোমার উপপ্রজাতি, এটা হচ্ছে ত্রিপদ নামকরণের ক্ষেত্রে তৃতীয় পদ। যেমন প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস, হ্যাঁ, যেমন মনে করো প্যাসার ডোমেস্টিকাস, এটা হচ্ছে দ্বিপদ নামকরণ। কিন্তু যদি বলি নিলোটিকাস, তখন এটা হয়ে যাবে কি বলতো? ত্রিপদ নামকরণ। তাহলে এখানে নিলোটিকাস যেটা, এটা হচ্ছে উপপ্রজাতি। তোমরা কি বুঝতে পারছো? কোন কৃমি চোখকে আক্রমণ করে? একেবারে অনেক সময় চোখ কিন্তু নষ্ট করে ফেলে, বাংলা ভাষায় কানা, চোখে কানা হয়ে যাবে, দেখতে পাবে না। লোয়া গোদরোগ সৃষ্টি করে কোনটা? গোদরোগ সৃষ্টি করে হচ্ছে উশেরিয়া ব্যানক্রফট, এবং এটা হচ্ছে পৃথিবীতে একটা দীর্ঘতম অক্ষমতার প্রতীক, দীর্ঘতম
অক্ষমতার প্রতীক। আহারে, এই অসুখটা কারো যদি হয়, দীর্ঘতম অক্ষমতার প্রতীক কারো হইলে সেই অঙ্গটা অচল হয়ে যাবে। যদি কারো হাত হয়, হাত ফুলে অনেক বড়, সেটা নড়াইতে পারবে না। এটা মেয়েদের ব্রেস্টে হয়, ছেলেদের স্ক্রোটামে হয়, পায়ে হয়, অনেক বেশি ওজন এবং ভার হয়ে যায়। এটা খুবই কষ্টদায়ক। আল্লাহ আমাদের এই অসুখ বিসুখ থেকে রক্ষা করুন। তাহলে কোনটি চোখে কৃমি? লোয়া লোয়া। কোনটি চিংড়ির রক্ত রঞ্জক পদার্থ? ভালো করে খেয়াল করো, চিংড়িতে আসলে কোন রঞ্জকটা থাকে? চিংড়িতে কোন রঞ্জকটা থাকে? সেটা হচ্ছে হিমোসায়ানিন, এবং এটা হচ্ছে চিংড়ির রক্তকে নীল করে ফেলে। কি করে ফেলে? নীল করে ফেলে। কি করে? নীল করে। স্কুইড যে পর্বভুক্ত, অবভিয়াসলি মলাস্কা। কোন পর্বভুক্ত? মলাস্কা। মলাস্কা পর্বের প্রাণীদের কিন্তু নীল রক্ত বিশিষ্ট প্রাণী বলা হয়। কি বলা হয়? নীল রক্ত বিশিষ্ট প্রাণী বলা হয়ে থাকে। প্রবাল কোন পর্বের অন্তর্ভুক্ত? আমি একটু আগে বললাম, প্রবাল হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। সন্ধিপদ প্রাণীরা কোন পর্বের অন্তর্ভুক্ত? সন্ধিপদ মানে যাদের অনেক বেশি জয়েন্ট আছে, সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট পর্ব কোনটি? আমরা কি বলবো? আর্থ্রোপোডা। কোন প্রাণীর দেহ গহ্বর খুবই সংক্ষিপ্ত এবং হিমোসিলে পরিণত হয়? কৃমি, ব্যাং, কেঁচো। আমরা জানি যে এটা হচ্ছে তোমার কিসের? এটা শামুক। সুন্দরভাবে দেওয়া আছে, বলতে পারবা শামুক কোন পর্বের অন্তর্ভুক্ত? মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। কি পর্বের? মলাস্কা। কোন পর্বের প্রাণীতে ইলাস্টিন নির্মিত কিউটিকল থাকে? ইলাস্টিন নির্মিত কিউটিকল আমরা পাবো কোন পর্বে? নেমাটোডা পর্বে। এবং তোমরা ভালো করে খেয়াল করবা, আমরা যে 9টা পর্ব পড়বো, এই 9টা পর্বের মধ্যে 2টা পর্বের প্রাণীদের কৃমি বলা হয়। সেটা হচ্ছে নেমাটোডা এবং প্লাটিহেলমিনথেস। এরা হচ্ছে সবাই পরজীবী। কোন প্রাণী আমাশয় সৃষ্টি করে? এন্টামোবা। এটা আমাদের কি সৃষ্টি করে? আমাশয় সৃষ্টি করে। অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নিডারিয়া পর্বে প্রাণীর লার্ভা দশার নাম কি? এটা তোমরা সবাই পড়েছো। সেটা হচ্ছে প্ল্যানুলা লার্ভা। কি লার্ভা? প্ল্যানুলা লার্ভা। প্যারেনকাইমুলা বা অ্যামফিব্লাস্টুলা, এটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের লার্ভার নাম। প্রথম টিস্যু অঙ্গ মাত্রার সংগঠন দেখা যায় কোথায়? প্রথম টিস্যু অঙ্গ মানে টিস্যু থাকে, কোষ থাকে, সাথে অঙ্গও থাকে। আমরা একটু আগে পড়লাম, এটা হচ্ছে 3 নাম্বার শব্দ, আর 3 নাম্বার পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথেস। তাহলে প্লাটিহেলমিনথেসে টিস্যু অঙ্গ সংগঠন ক্রমমাত্রা দেখা যায়, কোষীয় সংগঠন ক্রমমাত্রা দেখা যায় প্রথমটাতে, এটা হচ্ছে পরিফেরা। আর টিস্যু সংগঠন ক্রমমাত্রা দেখা যায় দ্বিতীয় পর্বতে, এই বৈশিষ্ট্যটাও দ্বিতীয়। আর এটা হচ্ছে চতুর্থটাতে অঙ্গ দেখা যায়, তন্ত্র দেখা যায়। এটাকে অঙ্গতন্ত্র সংগঠন ক্রমমাত্রা বলা হয়। শামুক জ্বর বা সিস্টোসোমারিস রোগের জন্য কোন পর্বের প্রাণী দায়ী? অবশ্যই প্লাটিহেলমিনথেস পর্বের এক ধরনের কৃমি আছে, অন্তঃপরজীবী, যারা শামুক জ্বর তৈরি করে। অনেকে মনে করতে পারে যে শামুক থেকে হয়তো শামুক জ্বর হয়, না, এটা আসলে ভুল কথা। রেচনতন্ত্র শিখাকোষ নিয়ে গঠিত। এটা এত ইম্পর্টেন্ট প্রশ্ন। শিখাকোষ নিয়ে গঠিত প্রাণী কারা? অবভিয়াসলি প্লাটিহেলমিনথেসের পর্বর প্রাণী, যাদেরকে আমরা ফিতাকৃমি বলে থাকি। কোন পর্বের প্রাণীতে র্যাবডিটিফর্ম লার্ভা দেখা যায়? কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে? আমরা এটা সবাই জানি, এটা হচ্ছে নেমাটোডা। এটা মুখস্থ করতে হবে। বাহ্যিক চোষক বা হুক থাকে কোন পর্বের প্রাণীদের? ভালো করে খেয়াল করবে, চোষক বা হুক থাকবে অবভিয়াসলি যারা কৃমি। তো এখানে যেটা উল্লেখ করা আছে প্লাটিহেলমিনথেসটাই হচ্ছে তোমার কৃমিদের নির্দেশ করছে, তাই অ্যান্সারটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। কোন পর্বের প্রাণীদের ছিদ্রাল প্রাণী বলা হয়? অসংখ্য ছিদ্র আছে পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। আমি যে অ্যান্সারগুলো বলছি, আমি যেভাবে পড়াচ্ছি, তুমি খালি একটু পড়তে থাকবে, আমার সাথে তাল মিলাতে থাকো। দেখো, তোমার আর বায়োলজি নিয়ে কোনো টেনশন করতে হবে না। বায়োলজির পুরো টেনশন করার দায়িত্ব আমার, এবং তুমি টেনশন ফ্রি ভাবে পড়বা। কোনটিতে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের খণ্ডকায়ন দেখা যায়? আমরা একটু আগে পড়লাম, সেটা হচ্ছে কেঁচো। নেমাটোসিস্ট পাওয়া যায় কোন পর্বের প্রাণীর দেহে? অবভিয়াসলি নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে আমরা কি দেখতে পাই? নেমাটোসিস্ট দেখতে পাই নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে প্রায় কতটি নেমাটোসিস্ট আছে? 23টি। এবং এর মধ্যে হাইডাতে কত ধরনের নেমাটোসিস্ট আছে বলো তো? 4টি। আমরা হাইডা পড়ার সময় পড়বো ইনশাআল্লাহ। কোন পর্বের প্রাণীর দেহে অন্তঃকোষীয় বহিঃকোষীয় উভয় পরিপাকী সম্পন্ন হয়? দেখো, আমরা একটু আগে বললাম কিন্তু যে হাইডার ক্ষেত্রে এটা হচ্ছে সিলেন্টেরন, এবং এটা হচ্ছে ভেতরের কোষ, এটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এক্ষেত্রে বহিঃকোষীয় পরিপাকটা হবে এখানে সিলেন্টেরনের মধ্যে, আর অন্তঃকোষীয় পরিপাকটা হবে এই কোষের মধ্যে। তাহলে অন্তঃকোষীয় বহিঃকোষীয় উভয় পরিপাক হয় পৃথিবীতে একমাত্র যারা নিডারিয়ান আছে তাদের।
মালপিজিয়ান নালিকা কোন পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য? ওফ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে আর্থ্রোপোডা, যে কোনো পতঙ্গদের ক্ষেত্রে প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। কোন পর্বের প্রাণীরা নলের ভেতর নল গঠন করে? আমরা জানি, আমরা যদি কৃমির কথা কল্পনা করি, এটা দেখতে অনেকটা নলের মতন, এবং কৃমির ভেতরে যে পৌষ্টিক নালী দেখি এটাও নলের মতন, তাই বলা হয় নলের ভেতর নল। এটার অ্যান্সারটা হচ্ছে কি বলতো? নেমাটোডা। অ্যান্সারটা হচ্ছে নেমাটোডা। যে প্রাণীতে নালী পথ থাকে, নালী পথ, যে প্রাণীতে নালী পথ থাকে, নালী পথ মানে এই যে এরকম ধরনের পথ থাকে, নালী পথ, এই যে এরকম নলের মতন পথ থাকে, তাকে আমরা কি বলছি? নালী পথ থাকে, খাস থাকে এবং এখানে নালী পথ থাকে, এখান থেকে নালী পথের সৃষ্টি হয়। তারা মাছ। একানোডার্মাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে নালীপথ থাকে। ট্যাগমাটায় বিভক্ত কোন প্রাণীর দেহ? ট্যাগমাটা মানে হচ্ছে যাদের দেহকে তুমি সুন্দরভাবে মস্তক, বক্ষ এবং উদরে বিভক্ত করতে পারবা, তাদেরকে আমরা কি বলছি? ট্যাগমাটা বলছি। ট্যাগমাটা মানে দেখো, এই যে আমরা যদি কল্পনা করি একটা তেলাপোকা বা একটা তোমার হচ্ছে ঘাস ফড়িং, এটা মস্তক, এটা বক্ষ এবং এটা হচ্ছে উদর, এটা হচ্ছে উদর। তাহলে মস্তক, বক্ষ এবং উদরের কথা কল্পনা করছি, এটা হচ্ছে অঞ্চল বা ট্যাগমাটা। তাহলে অ্যান্সারটা হচ্ছে আর্থ্রোপোডা। শুধুমাত্র আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? ট্যাগমাটা। গোদ রোগ সৃষ্টির জন্য দায়ী কোনটি? আমরা একটু আগে বললাম উশেরেশিয়া ব্যানক্রফট, এবং এটা হচ্ছে পৃথিবীতে দীর্ঘতম অক্ষমতার প্রতীক। এটা হয় ছেলে মেয়ে সবারই, ব্রেস্টে হয়, স্ক্রোটামে হয়, পায়ে হয়, হাতে হয়, এবং যে জায়গাতে হয় সেই জায়গাটা এত বেশি ওজনে বেশি হয় যে ওই জায়গাটা আর কি নড়ানো যায় না, অক্ষম হয়ে যায়। মুখ বিবরে র্যাডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীদের? একটু আগে আমরা পড়লাম র্যাডুলা বা রেতি জিহ্বা, এটা একটু পড়বা, রেতি জিহ্বা পড়বা। এবং এদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অর্ধমুক্ত। অর্ধমুক্ত আসলে বলে, বইয়ে লেখা আছে, কিন্তু এটা মুক্ত ধরনেরও লেখা থাকে, এটা একটু পড়ে ফেলবা। মলাস্কার খোলস তৈরি হয় কোনটির ক্ষরণ থেকে? খোলস তৈরি হয়, মলাস্কার খোলসটা হচ্ছে, এটা যদি মলাস্কার প্রাণী হয়, এদের যে ত্বক আছে, ত্বকের যে ম্যান্টাল বলা হয়, পর্দা, এই ম্যান্টাল থেকে তোমার কি হয়? এক ধরনের রস নিঃসৃত হয়, এবং সেই রস থেকেই তোমার খোলসটা তৈরি হয়, এবং এটা সে কাইটিন থেকে হয়, কাইটিন। রক্তে হিমোসায়ানিন অ্যামিবোসাইট কণিকা থাকে কোন পর্বে? এটা হচ্ছে তোমার মলাস্কা। এবং হিমোসায়ানিন, এখানে কিন্তু হিমোসায়ানিন, এখানে কি থাকে? কপার থাকে, হ্যাঁ। আর হিমোগ্লোবিনে কি থাকে? আয়রন থাকে। প্রোটিনের সাথে যদি আয়রন থাকে তাহলে হিমোগ্লোবিন, আর সেটার জন্য রক্ত লাল হবে। আর প্রোটিনের সাথে যদি তোমার কপার থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? হিমোসায়ানিন। এবং এটার জন্য রক্ত কেমন হবে? নীল হবে। রক্ত কেমন হবে? নীল। তাহলে নীল রক্ত বিশিষ্ট পর্ব কোনটি? মলাস্কা। কোনটা? মলাস্কা। অনন্য ধরনের পানি সংবহন তন্ত্র, অনন্য ধরনের পানি সংবহন তন্ত্র পাওয়া যায় কোনটিতে? অনন্য ধরনের, দেখো অ্যাস্ট্রোপেক্টন, এখানে অনন্য মানে এখানে তোমার অনন্য ধরনের পানি সংবহন তন্ত্র পাওয়া যায়, এটা ভালো করে পড়ে ফেলবা। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ কোন পর্বের প্রাণীদের রয়েছে? নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া রেচন অঙ্গ, নেফ্রিডিয়া রেচন অঙ্গ পাওয়া যায় অ্যানেলিডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। মালপিজিয়ান নালিকা আছে তোমার আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। যদি বলা হয় যে বৃক্ক কাদের ক্ষেত্রে, তখন আমরা কি বলবো? কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। অঙ্গুরিমাল বলা হয় কোন পর্বের প্রাণীদের, মানে কোন পর্বের প্রাণীদের দেহকে ছোট ছোট আংটির মতন অংশে ভাগ করা যায়? এটা হচ্ছে অ্যানেলিডা। হ্যাঁ, কোন পর্বের নামকরণ কোন বিজ্ঞানী করেছে? এটা একটু পড়ে ফেলো। কোন পর্বের নামকরণ করেছেন কোন বিজ্ঞানী? এই জিনিসটা যদি একটু পড়ে ফেলো তাহলে টেনশন ফ্রি থাকবা, হ্যাঁ। এটা একটু পড়ে ফেলো, ঠিক আছে। এর পরের প্রশ্ন, কেঁচোর বায়োলজিক্যাল নাম কোনটি? দেখো কেঁচোর বায়োলজিক্যাল নাম, কেঁচো আমাদের যে কেঁচো আছে সেই কেঁচোর বায়োলজিক্যাল নামটা হচ্ছে মেটাফায়ার পোস্থুমা। আর জোকের যদি বলা হয় তাহলে আমরা কি বলবো? হাইরুডো মেডিসিনালিস, ঠিক আছে। কেঁচো, এটা হচ্ছে কেঁচো, আর এটা হচ্ছে জোক। কেঁচো আর জোক এই দুটা সায়েন্টিফিক নেম খুবই গুরুত্বপূর্ণ। জোক ঔষধি কাজে ব্যবহার করা হয় মেডিসিনে, তাই মনে করো মেডিসিনালিস নামটা মনে রাখবা। তাহলে কেঁচোর সায়েন্টিফিক নাম হচ্ছে মেটাফায়ার পোস্থুমা, আর জোকের হচ্ছে হাইরুডো বা হিরুডো মেডিসিনালিস। খুব ভালো করে পড়ে ফেলো, এটা ইম্পর্টেন্ট। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? এটা যদি না জানো তাহলে তোমার আর বাংলাদেশে থাকার কোনো দরকার নাই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা বারবার আসে। কপসিকাস সলারিস
জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম, জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম, বাঘের বৈজ্ঞানিক নাম, সিংহের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু সুন্দর করে পড়ে ফেলবা। কাঁঠালের বৈজ্ঞানিক নাম, আমের বৈজ্ঞানিক নাম। নেফ্রিডিয়া কি? নেফ্রিডিয়া হচ্ছে এক ধরনের কি চলনাঙ্গ না, জননাঙ্গ না, শ্বসন অঙ্গ না। আমরা একটু আগে পড়লাম নেফ্রিডিয়া হচ্ছে এক ধরনের রেচন অঙ্গ। তেলাপোকার রক্ত সংবহনতন্ত্রে কোনটি দেখতে পাওয়া যায় না? এটা কিন্তু একটা মজার প্রশ্ন। আমরা জানি যে তেলাপোকার রক্ত সংবহনতন্ত্রে হিমোসিল অংশগ্রহণ করে, ধমনী অংশগ্রহণ করে এবং হৃদযন্ত্র অংশগ্রহণ করে। তাহলে এটার অংশ নয় হচ্ছে শিরা, এবং তেলাপোকার হৃদযন্ত্র বলা হয়, হৃদপিণ্ড বলা হয় না, কিন্তু এটা আমরা যখন তেলাপোকা বা ঘাসফড়িং পড়বো তখন আমরা বলবো ইনশাআল্লাহ। কোন উপপর্বের প্রাণীদের সাগর ফোয়ারা নামে ডাকা হয়? সাগর ফোয়ারা এদের দেহে এক ধরনের সাইফন থাকে, সাইফন দিয়ে যখন পানি উপরের দিকে ছুঁড়ে মারে তখন পানিটা নিচের দিকে চলে আসে ঝর্ণার মতো, নিচের দিকে ঝড় করে ঝরে পড়ে। এটাকে আমরা কি বলছি? সাগর ফোয়ারা নামে ডাকা হয়। এটার উত্তরটা হচ্ছে ইউরোকর্ডাটাদের সাগর ফোয়ারা নামে ডাকা হয়ে থাকে। ভল্লাকার প্রাণী বলা হয় কোন উপপর্বের প্রাণী? ভল্লাকার এটা হচ্ছে সেফালোকর্ডাটা। এই ভল্লাকার পর্বের উপপর্বের প্রাণীটা হচ্ছে যে এইরকম, মানে অনেকটা বল্লমের মতো, ঠিক আছে? বল্লাকার বা ভল্লাকার বলা হয় কাদের, এবং এদের মায়োটম পেশি থাকে, পেশিগুলো এই যে এরকম ভাবে সজ্জিত মায়োটম পেশি থাকে, এবং এদের এই যে ওরাল হুড আছে, এবং এই অংশগুলোকে দাঁতের মতন যে অংশগুলো দাঁত, এগুলোকে বলা হয় ওরাল সিঁড়ি বা ওরাল হুড পাওয়া যায় কোন উপপর্বের প্রাণীদের? আমরা একটু আগে বললাম সেটা হচ্ছে সেফালোকর্ডাটা। কোন শ্রেণীর মাছগুলি হ্যাগফিশ নামে পরিচিত? হ্যাগফিশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্রী অথবা কুৎসিত মাছ। পৃথিবীর সবচেয়ে বিশ্রী অথবা কুৎসিত মাছ কোনটা? হ্যাগফিশ, এবং এটি পাওয়া যায় মিক্সিনি, এটা মিক্সিনি শ্রেণীর অন্তর্ভুক্ত। কোন উপপর্বের প্রাণীরা মেরুদণ্ড? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিভাটা। অবভিয়াসলি যারা ভার্টিভাটা তাদের মেরুদণ্ড রয়েছে। নটোকর্ডটা কিসে কনভার্ট হয়? মেরুদণ্ডে কনভার্ট হয়। নন কর্ডেটা প্রাণীদের হৃৎপিণ্ড কোথায় থাকে? যারা আমরা কর্ডেট তাদের হৃৎপিণ্ড থাকে অঙ্কীয় দেশে, আর যারা নন কর্ডেট তাদের হৃৎপিণ্ড থাকে পৃষ্ঠ দেশে। এটা মাথায় রেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। সিলভার ফিশ কোন পর্বের প্রাণী? সিলভার ফিশ কিন্তু ফিশ নয়, এরা হচ্ছে মাছ নয়, এরা এক ধরনের পোকা। সিলভার ফিশ দিয়ে সার্চ দিয়েও দেখবে একটা পোকা দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। অনেকে ভুল করতে পারো, সিলভার কার্প যেহেতু মাছ আছে তাই ভাবতে পারো সিলভার ফিশ মানে সিলভার কার্প, ভুল কথা। কবুতর কোন শ্রেণীর প্রাণী? কবুতর ডিম পাড়ে, কবুতর সুন্দর করে ফরফর করে উড়ে বেড়ায়, পাখা আছে, তাহলে অবশ্যই কবুতর হচ্ছে এভিস, কবুতর এভিস। তাহলে এভিস যে ক্লাসগুলো আছে আমাদের সমস্ত ক্লাসের বৈশিষ্ট্যটা সুন্দর করে পড়ে ফেলবা সোনারা। বৈশিষ্ট্যের মধ্যে তোমাদের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ, কার কোনটা আছে, তারপরে কার কয়টা মানে পা কেমন, হ্যাঁ, তারপরে হচ্ছে পদতল পা কেমন, তারপরে তোমার হচ্ছে উঠতে পারে কি পারে না, গলা কেমন, এই বৈশিষ্ট্য, রক্ত কেমন, শীতল না উষ্ণ। কবুতর কিন্তু আমাদের মতন উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, ঠিক আছে? কোনটি অ্যানিলিডা লার্ভা? অ্যানিলিডা যে লার্ভা, অ্যানিলিডা লার্ভাকে আমরা কি লার্ভা বলবো? ট্রোকোফোর লার্ভা। কি বলবো? ট্রোকোফোর। নীলতিমি মেরুদণ্ডীয় প্রাণীর কোন শ্রেণীভুক্ত? মেরুদণ্ডীয় প্রাণীর শ্রেণী হচ্ছে 7টা। এই 7টার মধ্যে আমরা যে শ্রেণীর অন্তর্ভুক্ত ঠিক তিমিও সেই শ্রেণীর অন্তর্ভুক্ত। ম্যামালিয়া মানে এরা হচ্ছে স্তন্যপায়ী। জানো তিমির বাচ্চা যখন জন্মায় মায়ের বুকে দুধ খায়, এবং দুধ অনেক বেশি পরিমাণে ফ্যাট বহন করে, 50% ফ্যাট থাকে, এবং দুধ পানির ওপরে ভাসে, এবং ওই দুধটা খেয়ে বাচ্চা অনেক দ্রুত গ্রো করে, অনেক দ্রুত বৃদ্ধি পায়। তারা কিন্তু ম্যামালিয়ান, বাট গায়ে কোনো চুল বা লোম নাই, তারা কিন্তু ম্যামালিয়ান। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে ম্যামালিয়ান তিমি। কাঁকড়ার বহিঃকঙ্কাল কোন রাসায়নিক দ্রব্য দিয়ে গঠিত? কাইটিন, এবং এটা হচ্ছে এক ধরনের জটিল পলিস্যাকারাইড। জটিল কি বলো দেখি? জটিল পলিস্যাকারাইড। আমাকে একটু বলো তো ক্লাস করতে কেমন লাগছে? তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো? যদি তোমরা আস্থা রাখো আমার উপরে, আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি তোমাদের পুরো ক্লাসের দায়িত্ব নিব ইনশাআল্লাহ। প্রাণীর নামকরণের আন্তর্জাতিক সংস্থা কোনটি? অবশ্যই ICZN। আর যদি উদ্ভিদের ক্ষেত্রে হতো তাহলে আইসি কি বলতাম? বিএন। ICBNটা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে, আর যদি আমরা অ্যানিমেলের ক্ষেত্রে বলি তাহলে ICZN।
নিম্নের কোনটি মাছ? তিমি এটা মাছ নয়, চিংড়ি এটা তো মাছ নয়, আর্থ্রোপোডা পর্বে তারা মাছ নয়, রুই, রুই হচ্ছে মাছ, রুই হচ্ছে মাছ। প্রাণীবিজ্ঞানে কোন শাখায় মাছ সম্বন্ধে আলোচনা করা হয়? মাছ সম্পর্কে আলোচনা করা হয় হচ্ছে ইকথিওলজিতে। তাহলে ইকথিওলজিতে আমরা মাছ নিয়ে আলোচনা করব। অরনিথোলজিতে আমরা আরো একটা প্রশ্ন পেয়ে গেছি, দেখো পাখি নিয়ে আলোচনা করব। আমরা হার্পেটলজিতে কি নিয়ে আলোচনা করব? সাপ নিয়ে আলোচনা করব। আমরা স্তন্যপায়ী প্রাণীদেরকে নিয়ে কি আলোচনা করব, কোথায় আলোচনা করব? সেটা হচ্ছে ম্যামালজিতে। তাহলে দেখেছো আমরা একের ভেতর চারটা প্রশ্ন আমরা সলভ করলাম, তাই না? নিচের কোনটি পারস্পরিক সম্পর্কযুক্ত নয়? মানে এটা একটা অপরটার সাথে সম্পর্কযুক্ত নয়, ভুলভাল তথ্য। গোলকৃমি, শিখাকোষ, এটাই অ্যান্সার ফার্স্টে দেওয়া আছে। কেঁচোর রেচনাঙ্গ নেফ্রিডিয়া জানি, তারা মাছের বিশেষ পানি সংবহন তন্ত্র আছে জানি, চিংড়ির কি আছে? হিমোসিল আছে জানি। তাহলে সম্পর্কযুক্ত নয় হচ্ছে 1 নাম্বার। এরপরের প্রশ্নটা কি বলছে দেখি, কোন পর্বে প্রাণীদের নির্দিষ্ট পৌষ্টিক নালী থাকে না? নির্দিষ্ট পৌষ্টিক নালী থাকে না, এটা হচ্ছে পরিফেরা পর্বে প্রাণী। নিডারিয়ানদেরও কিন্তু থাকে না, বাট এদের কিন্তু গহ্বর থাকে, গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন, এর জন্য অ্যান্সারটা আমরা কি দিব? পরিফেরা। পরের প্রশ্ন কি বলছে, নেরিস কোন পর্বের অন্তর্ভুক্ত? নেরিস মানে অনেক 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 মানে তোমার ইয়ে থাকে, চলন অঙ্গ থাকে, অনেক চলন অঙ্গ, এটা হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো। মধ্যচ্ছদার উপস্থিতি বা প্রেজেন্স অফ ডায়াফ্রাম কোন শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য? মধ্যচ্ছদা, মধ্যচ্ছদাটা হচ্ছে ছাতার মতন প্রসারিত একটা অংশ, যার উপরে হচ্ছে তোমার বক্ষ থাকবে এবং নিচে কি থাকবে? উদর থাকবে। হ্যাঁ, এবং এটা উদর এবং বক্ষকে পৃথক রাখে এবং এটা থাকে তোমার ম্যামালিয়াদের ক্ষেত্রে। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি ম্যামালিয়ানদের ক্ষেত্রে। ম্যামালিয়ানদের বৈশিষ্ট্য পড়ে ফেলবা। একানোডার্মাটা পর্বের প্রাণীদের কি বলা হয়? একানোডার্মাটা প্রাণীদের যদি তুমি পর্বের কথা কল্পনা করো, এই প্রাণীদের উপরে ত্বকে তুমি এরকম কাটা কাটা যুক্ত অংশ দেখতে পাবা, কন্টক ত্বক প্রাণী বলা হয়। এদেরকে কি প্রাণী বলা হয়? কন্টক ত্বক প্রাণী। নিচের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? এটা কিন্তু সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন, বুঝছো? প্লাটিপাস, হাঁসের মতন ঠোঁট এবং এরা কিন্তু ডিম পারে। নিচের কোনটি মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী? এটা কিন্তু আমরা জানি, এটা হচ্ছে ক্যাঙ্গারু, তাই না? মার্সুপিয়াল। নিচের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? যেমন মাছে কয় প্রকোষ্ঠ হৃৎপিণ্ড? 2টা, এটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তারপরে তোমার অ্যাম্ফিবিয়ানদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট পড়তে হবে, সরীসৃপদের কয় প্রকোষ্ঠ পড়তে হবে, পাখির কয় প্রকোষ্ঠ পড়তে হবে, মানুষের কয় প্রকোষ্ঠ পড়তে হবে। স্তন্যপায়ী এবং পাখি এটার কিন্তু খুব মিল আছে। নিচের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কচ্ছপে দেখা যায় না, সাপেও দেখা যায় না, টিকটিকিতে দেখা যায় না, একমাত্র ব্যতিক্রম ধর্মীয় হচ্ছে কুমির, সরীসৃপ হওয়া সত্ত্বেও এখানে হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ। কোনটি সমগোত্রীয় নয়, মানে একই ধরনের না, মিল নাই? মুস্কা ডোমেস্টিকা, এপিসিন্ডিকা, অ্যানোফিলিস, তারপরে হোমোস্যাপিয়েন্স, সবগুলোই কিন্তু মাছি, পোকামাকড় জাতীয় এবং সবগুলোই হচ্ছে তোমার আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। হোমোস্যাপিয়েন্স এটা হচ্ছে সমগোত্রীয় নয়, ভিন্ন। ইউরোকর্ডাটাদের দেহে ডাইমেনিন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে, নামক রাসায়নিক পদার্থ কোন চিকিৎসায় ব্যবহৃত হয়? অবভিয়াসলি ক্যান্সার চিকিৎসায় এটা ব্যবহার করা হয়ে থাকে। সাসপেনশন ফিডার কোন উপপর্বে পাওয়া যায়? এই সাসপেনশন ফিডার হচ্ছে অনেকটা ছাঁকনির মতন, যেটা খাবারকে ছাঁকনির মতন ছেঁকে খেতে হেল্প করে প্রাণীদেরকে। এটা ইউরোকর্ডাটা প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় এবং এরা কিন্তু সামুদ্রিক। নিচের কোন শ্রেণীর প্রাণীতে প্রতীপ রূপান্তর দেখা যায়? প্রতীপ রূপান্তর মানে হচ্ছে রিভার্স রূপান্তর। যেমন আমরা জানি যে মানুষ আদি থেকে আধুনিক হয়, কিন্তু এখানে আধুনিক থেকে আদি হয়েছে, মানে আগে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যেটা পরবর্তীতে বিলুপ্ত হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এটার এক্সাম্পলটা হচ্ছে অ্যাসিডিয়াসি, এদের ক্ষেত্রে প্রতীপ রূপান্তর দেখা যায়, ঠিক আছে? মানে ইউরোকর্ডাটা পর্বে প্রাণীদের ক্ষেত্রেই অ্যাসিডিসিয়া মানে লার্ভেসিয়া, থ্যালাসিয়া সবার ক্ষেত্রে প্রতীপ রূপান্তর দেখতে পাবা। এবং এরা কিন্তু সাগর ফোয়ারা বা সি স্কোয়ার্ট নামে পরিচিত এবং এদের তোমার হচ্ছে টিউনিকার্স এবং এদের হচ্ছে টিউনিসিন নামক এক ধরনের প্রাণী সেলুলোজ দিয়ে তোমার টিউনিক নামক আবরণে এরা আবৃত। কাদের লুমিনাস অঙ্গ থাকে? লুমিনাস একটা মোস্ট ইম্পর্টেন্ট অংশ, এই অংশটা তোমার থাকে থ্যালিয়াসাদের ক্ষেত্রে, এটা আলো দেয় অন্ধকারে, এই প্রাণীদের থেকে দেখতে তোমার জোনাকি পোকার মতো সুন্দর করে মিটমিট মিটমিট আলো দেয়।
কোন প্রজাতিরা বাঁকা ব্যাঙ্গাচির মতন, এটা হচ্ছে লার্ভেসিয়া, এই যে এরকম বাঁকা ব্যাঙ্গাচির মতন লার্ভেসিয়া, এই প্রাণীরা হচ্ছে ব্যাঙ্গাচির মতন। ক্রেনিয়াটা বলা হয় কোন উপপর্বের প্রাণীদের? ভার্টিব্রাটা, ক্রেনিয়াম নামক অংশ পাওয়া যায়, এটাকে আমরা বলছি ক্রেনিয়াটা, যার ভেতরে মস্তিষ্ক থাকে। ইলিশ মাছ নিচের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অবশ্যই অ্যাক্টিনোপটেরিজি, কারণ ইলিশ মাছের কি থাকে, এই যে এরকম পাখনা রশ্মি থাকে, তাই এদেরকে রশ্মিময় মাছ বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত বলা হচ্ছে। রশ্মিময় মাছ বলা হয় কোনটিকে? অবশ্যই অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছগুলোকে রশ্মিময় মাছ বলা হয়ে থাকে। কোন মাছে ক্লাস্পার দেখা যায়? তোমরা কি বলতে পারবা? ক্লাস্পার হচ্ছে একটা বিশেষ সঙ্গম অঙ্গ, সঙ্গম অঙ্গ, এটার মাধ্যমে যৌন প্রজনন করে, এটা হাঙ্গরে পাওয়া যায়। অ্যান্সার হচ্ছে হাতুড়ি হাঙ্গর। রুই মাছের আইস কোন ধরনের? রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড, এখানে কিন্তু সাইনয়েড আছে, আবেগের ঠেলায় আবার সাইনয়েডে টিক দিবা না, অবশ্যই সাইক্লয়েডে টিক দিবা। চকচকা গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা আইস, এটাকে বলা হয় সাইক্লয়েড। কোন শ্রেণীর প্রাণীদের মহিমান্বিত সরীসৃপ বলা হয়? দা বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস, এটার অ্যান্সারটা হচ্ছে এভিস, পাখিদের মহিমান্বিত সরীসৃপ বলা হয়। ঠিক আছে, বিজ্ঞানী হ্যাক্সলি বলেছেন। কোন পর্বে প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? সমুদ্রের ফুল বলা হয় নিডারিয়ানদের। অর্নামেন্ট অফ দ্য সি, প্রবাল প্রাচীর, বাড়ি বন, এবং এই সমুদ্রের ফুল বলা হয়, এদের মধ্যে 25% সামুদ্রিক জীব বসবাস করে। কোন পর্বে কোয়ানোসাইট পাওয়া যায়? পরিফেরা, পরিফেরা পর্বে প্রাণীদের কোয়ানোসাইট পাওয়া যায়, বিশেষ এক ধরনের কোষ, যেখান থেকে কি তৈরি হয়? ফ্লাজেলা তৈরি হয়। কোন পর্বে প্রাণীদের অযৌন কোরক বা গেমিউল পাওয়া যায়? পরিফেরা, পরিফেরা পর্বে প্রাণীদের এই যে অযৌন যে কোরক বা গেমিউল, এটা হচ্ছে খসে গিয়ে আবার প্রজনন করে, এবং এদের ক্ষেত্রে কিন্তু ভালো করে খেয়াল করো, এবং এদের ক্ষেত্রে কিন্তু তোমার এই এদের ক্ষেত্রে যে কোষ থাকে, সেই কোষগুলো হচ্ছে তোমার রঞ্জক 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 পদার্থ বহন করে, রঞ্জক বহন করে, এবং রঞ্জক বহন করার কারণে এদের দেহ কেমন হয়ে থাকে? রঙিন হয়ে থাকে। কি হয়ে থাকে? রঙিন হয়ে থাকে। তাহলে পরিফেরা পর্বে প্রাণীদের তোমার বিশেষ কালারযুক্ত কোষ থাকে, হ্যাঁ, কালার সেল, যার ফলে তারা রঙিন হয়, কোয়ানোসাইট রয়েছে। সিলম কোন পর্দা দ্বারা আবৃত? সিলম হচ্ছে তোমার মেসোটাম থেকে উদ্ভূত এবং পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, এবং এই সিলমটা হচ্ছে বিশেষ গহ্বর, যা শুধুমাত্র ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কোন পর্বের সকল সদস্যই সামুদ্রিক? আমরা পড়েছি একাইনোডার্মাটা পর্বের সকল সদস্যই কিন্তু সামুদ্রিক। কন্ড্রিকথি শ্রেণীভুক্ত প্রাণীদের এপিডার্মাল আইস থাকে, এই যে এপিডার্মাল আইস, এই আইসটা থাকে প্রাণীদের কোন ধরনের এপিডার্মাল আইস থাকে? এটা হচ্ছে প্ল্যাকয়েড, প্ল্যাকয়েড, যেমন হাঙ্গর এটা দেখতে পাওয়া যায়। তরুণাস্থিযুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? তরুণাস্থিযুক্ত মাছে মানে যে মাছগুলোতে অস্থি নাই কিন্তু তরুণাস্থি আছে, কয় জোড়া ফুলকা ছিদ্র থাকবে? 5 থেকে 7 জোড়া, এবং এদের কিন্তু কোনো কানকো থাকে না, যেমন হাঙ্গরের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। নিচের কোনটি টটোনিমের উদাহরণ? টটোনিম মানে হচ্ছে যেমন ল্যাবিওরোহিটা, জেনাস এবং স্পিসিস ভিন্ন, এটা কিন্তু না। যদি জেনাস এবং স্পিসিস সেম সেম হয়, তখন তাকে আমরা কি বলবো? টটোনিম। এপিডার্মাল আইস কোন প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায়? এপিডার্মাল আইস মানে এপিডার্মে আইসের মতন অংশ পাওয়া যায়, যারা হচ্ছে সরীসৃপ, তাদের ক্ষেত্রে পাওয়া যায়। কোন শ্রেণীর প্রাণীদের চোয়াল দন্তহীন চঞ্চুতে পরিণত হয়েছে? চোয়াল দন্তহীন চঞ্চুতে পরিণত হয়েছে, অবভিয়াসলি দেখে বুঝতে পারছো, সেটা হচ্ছে পাখি, এবং এদের গলাটা হচ্ছে এস এর মতন, এদের গলাটা কিসের মতন? লম্বা, এবং কিসের মতন? এক্স আকৃতির। উভচর প্রাণীর হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? অবভিয়াসলি উভচর প্রাণীদের হৃৎপিণ্ড হচ্ছে তোমার কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হবে? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হবে। আর সরীসৃপদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তবে অসম্পূর্ণ। কুমির হচ্ছে সম্পূর্ণভাবে বিভক্ত। পাখি, এভিস এবং ম্যামালিয়ানদের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে বিভক্ত এবং 4 প্রকোষ্ঠে, আর মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠে, একটা অ্যাট্রিয়াম এবং একটা ভেন্ট্রিকল আছে। সার্কোপটেরিজি শ্রেণীভুক্ত মাছের আইস কোন ধরনের? এটা গ্যানয়েড, লাংফিশ বলা হয়, এখানে লাংফিশ। শুশুক কোন শ্রেণীভুক্ত? শুশুক অবশ্যই স্তন্যপায়ী, তাই আমরা অ্যান্সারটা কি দেব? ম্যামালিয়া। ভেনাস হার্ট পাওয়া যায়, ভেনাস হার্ট মানে হচ্ছে শিরা, যে শিরার মতন কাজ করবে যে হার্টটা, মানে যে হার্টের ভেতর দিয়ে শুধু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হবে, সেটাকে আমরা ভেনাস হার্ট বলবো, এবং এটা সর্বদাই পাওয়া যাবে মাছে। কোথায় পাওয়া যাবে? মাছে। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? মানে যেটা স্তন্যপায়ী প্রাণী নয়, হাঙ্গর, সিল, তিমি, ডলফিন।
হাঙ্গর, হাঙ্গর হচ্ছে স্তন্যপায়ী প্রাণী নয়, কিন্তু হাঙ্গরের নিষেকটা হচ্ছে অন্তঃনিষেক। কোন শ্রেণীর প্রাণীদের 7 জোড়া ফুলকারন্ধ থাকে? পেট্রোমাইজনটিডা, এদের ক্ষেত্রে 7 জোড়া ফুলকারন্ধ থাকে, ভালো করে পড়ে ফেলবা। সুইম ব্লাডার কোন ধরনের প্রাণীতে পাওয়া যায়? যারা সাঁতার কাটতে বেশি পছন্দ করে। এবং সুইম ব্লাডার এটা পটকা, পটকা সুইম ব্লাডার মানে হচ্ছে পটকা, বুঝছো? আবার ভাবতে পারো কি পটকা বা বায়ুথলি, বায়ুথলি এয়ার ব্লাডার। সুইম ব্লাডার কোন ধরনের প্রাণীতে পাওয়া যায়? আমরা কি বলবো? মাছ। কনরিকথিসে কত জোড়া ফুলকারন্ধ থাকে? 5 থেকে 7 জোড়া। হাঙ্গর এটা দেখতে পাওয়া যায়। স্তন্যপায়ী ডিম এবং নটকর আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। কার্ল আর্নস্ট বেয়ার। বেয়ার, এটা শুধু বেয়ার পড়লেও হবে। জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়? আমরা একটু আগে বললাম হার্পেটোলজিতে সাপ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? হার্পেটোলজিতে আমরা সাপ নিয়ে আলোচনা করব। কোনটি মাছ নয়? কোনটি মাছ নয়? কার্প, সিলভার কাপ, বোম্বে ডাক, ক্যাটফিশ, এগুলো সবই মাছ। সিলভার কাপ, সিলভার ফিশ এটা মাছ নয়, এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের এক ধরনের পোকা। মাছের যুগ বলা হয় কোন পিরিয়ডকে? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। সরীসৃপের যুগ বলা হয় কোনটিকে? মাছের যুগ বলা হয় কোনটিকে? কোন যুগে মানুষের উদ্ভব হয়েছে? কোন যুগে হাঙ্গরের উদ্ভব হয়েছে? কোন যুগে কাঁকড়ার উদ্ভব হয়েছে? মানে অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, ঠিক আছে? এটা হচ্ছে ডেভোনিয়াম। মাছের যুগ বলা হয় কোন পিরিয়ডকে? ডেভোনিয়াম। বোস্তামি কাসিমের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসপিরিডেরিটাস নিগ্রিক্যান্স। ভালো করে খেয়াল করবা, এখানে কিন্তু হিউরাম আছে বা হুরাম আছে, হুরাম হবে না, নিগ্রিক্যান্স হবে। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। পরের প্রশ্ন কি বলছে? চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি? ফ্যাসিওলা হেপাটিকা, এটা হচ্ছে চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম। কোন ব্যাঙের বৈজ্ঞানিক নাম? এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বুফো মেলানোস্টিকটাস, খুব ভালো করে পড়বা। নিচের কোনটি মাছ? সিলভার ফিশ এটা মাছ নয়, এটা একটা পোকা। স্টারফিশ মাছ নয়, একানোডার্মাটার অন্তর্ভুক্ত। জেলিফিশ মাছ নয়, কডাটার অন্তর্ভুক্ত। তাহলে গোল্ডফিশ, আমরা গোল্ডফিশ সবাই চিনি। এখন আমরা একটা চমৎকার প্রশ্ন পেয়ে গেছি, বাইল্যাটেরাল ক্লিভেজ ঘটে কোন পর্বের প্রাণীদের? ক্লিভেজের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে অডিও ক্লিভেজ কোথায় পাওয়া যায়, সর্পিল ক্লিভেজ কোথায় পাওয়া যায়, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কোথায় পাওয়া যায়। আমরা দেখো পেয়ে গেছি বাইল্যাটেরাল বা দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কোন পর্বের প্রাণীদের পাওয়া যায়? অবশ্যই কডাটা। কডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে যে ক্লিভেজটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার ল্যাটেরাল, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। তাহলে আমাদের প্রথম অংশটা শেষ হয়েছে। এবার আমরা একটু দ্বিতীয় অংশে চলে আসি। আমরা হাইড্রা, রুই মাছ এবং ঘাসফড়িং পড়বো। নিচের কোনটিতে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয়? বহিঃকোষীয়, ভালো করে খেয়াল করবো। আমরা জানি যে এটা হচ্ছে একটা হাইড্রা এবং হাইড্রার এই অংশটা হচ্ছে সিলেন্টেরন। তাহলে সিলেন্টেরনের মধ্যে কি পরিপাক সম্পন্ন হয়? বহিঃকোষীয়। নিচের কোন কোষ যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে? অবশ্যই ইন্টারস্টেশিয়াল কোষ। এবং এই কোষটার জন্যই হাইড্রাকে কি বলা হয়? অমর প্রাণী বলা হয়। হাইড্রাকে কি বলা হয়? অমর প্রাণী। এবং এই কোষটার পুনরুৎপত্তি ক্ষমতা অনেক বেশি এবং এই কোষটা 45 দিন পর পর যে কোনো কোষে কি হয়ে যায়? পরিণত হয়ে যায়, অন্যান্য কোষে পরিণত হয়ে যায়। নেমাটোসিস্টের ভিতরে বিষাক্ত তরলকে আমরা কি বলছি? হিপনোটক্সিন। হিপনোটক্সিন যেটা প্রোটিন এবং ফেনল দ্বারা গঠিত এবং যেটা প্রাণীকে, শিকারকে হিপনোটাইজড করতে সাহায্য করে। কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? লম্বা দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে লুপিং। লম্বা দূরত্ব অতিক্রম করবে লুপিং। দেখো লুপিং এর ল, লম্বার ল, তাহলে লুপিং লম্বা, মনে থাকবে তো? লম্বা দূরত্ব অতিক্রম করবে হচ্ছে কোনটির মাধ্যমে? লুপিং এর মাধ্যমে। আর সাধারণ এবং দ্রুত চলন পদ্ধতি সমারসল্টিং। সাধারণের সাথে সমারসল্টিং এর কিন্তু মিল আছে। হাইড্রার কোন অংশে নিডোসাইট কোষ সবচেয়ে বেশি থাকে? কর্ষিকাতে। কর্ষিকাতে নিডোসাইট কোষের পরিমাণ কি থাকে? সবচেয়ে বেশি। হাইড্রার বহিত্বকে সমগ্র অংশ জুড়ে অবস্থান করে কোনটি? সমগ্র অংশ জুড়ে যে কোষটা অবস্থান করে সেটাকে আমরা কি বলি? পেশী আবরণী কোষ। মনে পড়ছে? এই যে এরকম পেশী আবরণী কোষ। এবং পেশী আবরণী কোষে তোমার কি থাকে? মায়োনিম নামক তন্তু থাকে এবং এখানে কিউটিকলের দানা থাকে ছোট ছোট। খেয়াল করবে এখানে নিউক্লিয়াস থাকে এবং এখানে কোষ গহ্বর পাওয়া যায় এবং এখানে দুইটা কি থাকে? পেশী প্রবর্ধক থাকে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। হাইড্রার খাদ্য নয় কোনটি? আমরা জানি যে হাইড্রা কিন্তু আকারে ভীষণ ছোট হওয়ার সত্ত্বেও এরা হচ্ছে মাংসাশী। এরা কি? মাংসাশী, মাংস খায়। তাহলে হাইড্রার খাদ্য নয়। সাইক্লপস খাদ্য, ড্যাফনিয়া খাদ্য, খণ্ডকায়িত প্রাণী খাদ্য। তাহলে খাদ্য নয় হচ্ছে কি বলতো? ছোট ঘাস। দ্রুত চলাচলের জন্য হাইড্রা কোন চলন সম্পন্ন করে? দ্রুত এবং সাধারণ চলন। তখন আমরা কি বলবো?
সামারসল্টিং, দ্রুতর সাথে যে শব্দটা অ্যাড হবে সেটা হচ্ছে হাইড্রা দ্রুত এবং সাধারণ চলন কোনটি, তখন আমরা কি বলবো? সামারসল্টিং। কোন প্রাণী ওজন এবং যৌন দুভাবেই প্রজনন সম্পন্ন করে? হাইড্রা। হাইড্রা কিন্তু, যদি হাইড্রার কথা কল্পনা করি, এই যে হাইড্রা মুকুলের মাধ্যমে মুকুলটা খসে গিয়ে অযৌন প্রজনন সম্পন্ন করে, এবং হাইড্রা হচ্ছে একই সাথে শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরি করে। একটা প্রাণীতে শুক্রাণু, আরেকটা প্রাণীতে ডিম্বাণু তৈরি হয় এবং যৌন জনন ঘটায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইড্রাতে তোমার কি হয়? দুই ধরনের জননী সম্পন্ন হয়। হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়? অবশ্যই মুকুলটা অযৌন কাজে ব্যবহৃত হয়, এবং এইটা হচ্ছে প্রধান পদ্ধতি মেইন পদ্ধতি প্রজননের। কোনটা? বার্ডিং বা মুকুলোদ্গম। কোনটি হাইড্রার চলন নয়? লুপিং, গ্লাইডিং, ক্রলিং সবই হচ্ছে চলন। তাহলে চলন নয় হচ্ছে ড্রপিং। চলনগুলো মুখস্থ করে ফেলতে হবে। হাইড্রা যখন তার দেহের ভর পদতলের ওপর না রেখে কর্ষিকার ওপর রাখে, মনে করো হাইড্রার উল্টে গেছে, এই যে এখানে তোমার কর্ষিকার ওপর তোমার ভরটা রেখেছে, পদতলের ওপর ভরটা রাখেনি, হ্যাঁ, এবং কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টোভাবে ধীরে ধীরে চলে, তখন সেটাকে আমরা কি বলছি? নতমুখী। আমি যদি এখন হাতটাকে উল্টায় দিই, তাহলে মাথা তো মুখ তো নিচের দিকে যাবে, তখন আমরা সেটাকে কি বলবো বলো তো? নতমুখী। হাইড্রার কোন ধরনের চলনকে যোগ চলন বলা হয়? জোকা চলন অথবা শুঁয়াপোকা চলন, এটাকে আমরা কি বলবো? লুপিং। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা এই চলনটা দিয়ে থাকে। নিচের কোন কোষটি হাইড্রার এপিডার্মিসের অংশ নয়? স্নায়ু কোষ অংশ, ইন্টারস্টিশিয়াল কোষ অংশ, সংবেদী। তাহলে ক্ষণপদীয় কোষটা হচ্ছে হাইড্রার এই যে এপিডার্মিস, এটা বাইরের দিকে থাকে, আর গ্যাস্ট্রোডার্মিস এটা হচ্ছে ভেতরের দিকে থাকে। এই গ্যাস্ট্রোডার্মিসে এরকম ক্ষণপদযুক্ত কোষ দেখতে পাওয়া যায়। তাহলে ক্ষণপদযুক্ত কোষ হচ্ছে কোনটার অংশ? গ্যাস্ট্রোডার্মিসের অংশ। হাইড্রার এন্ডোডার্মিস মানেই কিন্তু গ্যাস্ট্রোডার্মিস। হ্যাঁ, হাইড্রার এন্ডোডার্মিসে যে কোনো কোষ তৈরি করতে পারে কোনটি? ইন্টারস্টিশিয়াল কোষ। এই কোষটা এত পাওয়ারফুল, এটা যে কোনো কোষে কনভার্ট হয়ে যে কোনো কাজে সাহায্য করে। হাইড্রা কোন পর্বের অন্তর্ভুক্ত? হাইড্রা যে পর্বের অন্তর্ভুক্ত সেটাকে আমরা কি পর্ব বলছি? নিডারিয়া। হিপ্নোটক্সিন কোন ধরনের কোষে পাওয়া যায়? হিপ্নোটক্সিন পাওয়া যায় নিডোসাইট কোষে। কোন কোষে? সবসময় মাথা রাখবা, নিডোসাইট কোষে হিপ্নোটক্সিন পাওয়া যায়, কারণ নিডোসাইটের ভেতরেই নেমাটোসিস থাকে। হাইড্রার কোন কোষে মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন থাকে? আমরা একটু আগে বললাম না, পেশি আবরণী কোষ। এই যে একটু আগে বললাম, এই যে মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধক। হাইড্রার দেহে সংরক্ষিত কোষ বা রিজার্ভ সেল কোনটি? আমরা কি পড়ছি? ইন্টারস্টিশিয়াল কোষ বলছি। নিচের কোন কোষ যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে? ইন্টারস্টিশিয়াল কোষ। আমি কিন্তু তোমাদেরকে আবারও বলছি, আমার এই পিডিএফটা শুধু নিলে হবে না। অনেকে পিডিএফ করে পাগল হয়ে যাও, পিডিএফটা তোমাকে সমাধান দিতে পারবে না। তুমি যদি পিডিএফ এর সাথে আমার এই ক্লাসটা করো, আমি আয়েশা আপু তোমাকে বলছি, তোমার কৃষি গুচ্ছতে 30টার মধ্যে বায়োলজিতে তোমার 30টাই হবে ইনশাআল্লাহ। এবং তুমি আমার জন্য একটা সুন্দর অনেস্ট রিভিউ দিবা, ঠিক আছে? যে আপু আপনার ক্লাসটা করে আমরা 30এর মধ্যে 30টাই পেয়েছি। হ্যাঁ, পরের প্রশ্নটা কি বলছে? হাইড্রার দেহে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে কোনটি? নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করবে একটোডাম এবং এন্ডোডামের মাঝখানে যে থাকা মেসোগ্লিয়া। এটার কারণে হাইড্রা খুব দ্রুত সংকুচিত করতে পারে, দেহকে প্রসারিত করতে পারে। এরকম হঠাৎ করে ভাঁজ করছে, আবার এরকম ভাবে সোজা হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলছি? কঙ্কালও বলি, নমনীয় কঙ্কাল বলি। এটা হচ্ছে মেসোগ্লিয়া এবং এটা ভিত্তি হিসেবে কাজ করবে। টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন কোষ কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। টটিপটেন্সি ক্ষমতা, মনে করো কোনো একটা কোষের যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতাকে বলা হয় টটিপটেন্সি, এবং এই ধরনের কোষকে বলা হয় টটিপটেন্ট কোষ। তাহলে হাইড্রার এই ধরনের টটিপটেন্ট কোষ হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, এবং এই কোষটার জন্য হাইড্রা যে কোনো হারানো অংশ রিকভারি করতে পারে। কোনটি হাইড্রাতে থাকে না? হাইড্রাতে যে জিনিসটা থাকে না, হাইড্রাতে একটোডার্ম থাকে, এন্ডোডার্ম থাকে, আর কি থাকে? মেসোডার্ম থাকে। আমাদের সিলিন্ড্রিয়ম থাকে, নিডোসাইট থাকে, মেসোগ্লিয়া থাকে। তাহলে যেটা থাকে না সেটা হচ্ছে মেসোডার্ম, এটা থাকে না। হাইড্রার কোন কোষ বুদবুদ তৈরি করে? অবশ্যই গ্রন্থি কোষ বুদবুদ তৈরি করে। হাইড্রার যে গ্রন্থি কোষগুলো পদতলের কাছে থাকে সেগুলো বুদবুদ তৈরি করে প্রাণীর দেহটাকে হালকা করে এবং প্রাণীকে পানির মধ্যে ভাসতে সাহায্য করে। হাইড্রার কোথায় নিডোব্লাস্ট থাকে না? যেখানে নিডোব্লাস্ট থাকে না সেটা হচ্ছে পাদচাকতি। কোথায়? পাদচাকতি। হাইড্রার কোন প্রজাতিটি বাংলাদেশে পাওয়া যায় না? হাইড্রার যে প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় না সেটা হচ্ছে হাইড্রা আমেরিকানা। এটা বাংলাদেশে পাওয়া যায় না। ভালগারিস পাওয়া যায়, অলিগ্যাকটিসে পাওয়া যায়, ভিডিসিমাকে পাওয়া যায়। তাহলে কোনটা পাওয়া যায় না? আমেরিকানা
পাওয়া যায় না। হাইড্রা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে অ্যান্টনি ভন লিওনহুক হাইড্রা আবিষ্কার করেন। হাইড্রা নামকরণ করেন কোন বিজ্ঞানী? এটাও ভালো করে পড়ে ফেলতে হবে। বাংলাদেশে হাইড্রা কোন প্রজাতি বেশি পাওয়া যায়? হাইড্রা ভালগারিসটা বাংলাদেশে অনেক বেশি পাওয়া যায়। কোন বৈশিষ্ট্যের জন্য হাইড্রাকে নিডারিয়া পর্বে ভুক্ত করা হয়েছে? অবভিয়াসলি সিলেন্টেরনের জন্য হাইড্রাকে নিডারিয়া পর্বভুক্ত করা হয়েছে। সিলেন্টেরনটা নিডারিয়া পর্বের প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। হাইড্রা পুনরুৎপত্তি ক্ষমতা ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী আব্রাহাম টেম্পলে। পুনরুৎপত্তি ক্ষমতা ব্যাখ্যা করেছেন আব্রাহাম টেম্পলে। হাইড্রার মেসোগ্লিয়ার পুরুত্ব কত মাইক্রোমিটার? এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 0.1। হাইড্রা দেহের নিচে কোনটি কঙ্কাল হিসেবে কাজ করবে? এই যে নমনীয় কোষীয় কঙ্কাল হিসেবে কাজ করে কোনটা? মেসোগ্লিয়া। হাইড্রার মুকুল সৃষ্টির অনুকূল সময় কখন মুকুল সৃষ্টি হয়? মুকুল সৃষ্টির জন্য অনুকূল সময় হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত খাদ্য থাকে তখন কি তৈরি হয়? তখন তোমার মুকুল তৈরি হয়, ঠিক আছে, গ্রীষ্মকালে। হাইড্রার এপিডার্মিসের কোষ নয়, এপিডার্মিসের কোষ নয়, ইন্টারস্টেশাল কোষ, এপিডার্মিসের কোষ, নিডোসাইট, এপিডার্মিসের কোষ, স্নায়ুকোষ, এপিডার্মিসের কোষ। তাহলে অ্যান্সারটা হচ্ছে কোনোটি নয়, মানে সবগুলোই থাকে। হিপনোটক্সিন পাওয়া যায়, হিপনোটক্সিন কোথায় পাওয়া যায়? হিপনোটক্সিন এখানে 4 ধরনের নেমাটোসিস্ট হাইড্রাতে থাকে। নিডারিয়ানদের ক্ষেত্রে 23 ধরনের নেমাটোসিস্ট থাকে, আর হাইড্রাতে তোমার 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। এর মধ্যে সবচেয়ে বড় নেমাটোসিস্ট হচ্ছে পেনিট্যান্ট, এবং এইখানে পেনিট্যান্ট দেখো তোমরা কিন্তু মনে হয় পড়াশোনা করছো এটা দিয়ে, এই যে এরকম ধরনের মনে হয় তোমরা পড়াশোনা করছো। এবং এই যে নেমাটোসিস্ট আমরা দেখতে পাচ্ছি, এই নেমাটোসিস্টে 3টা বড় বড় কাঁটা থাকে এবং সর্পিল আকারে তোমার কি পাওয়া যায়? সর্পিল আকারে বারবিউল থাকে। তাহলে দেখো এই যে পেনিট্যান্ট হচ্ছে সবচেয়ে বড় নেমাটোসিস্ট এবং সবচেয়ে বড় নেমাটোসিস্ট, এবং এই যে নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন নামক বিষাক্ত রস থাকে যা প্রোটিন এবং ফেনল দিয়ে গঠিত থাকে, এবং এটা হিপনোটাইজড করে প্রাণীকে। ভলভেট শিকারকে জড়ায় ধরে, আর স্টেপলিন গ্লুটিনেট, স্টেরিওলিন গ্লুটিনেট হচ্ছে শিকারকে আঠালো পদার্থ রস ক্ষরণ করে জড়ায় ধরে। সবচেয়ে বড় হচ্ছে পেনিট্যান্ট এবং সবচেয়ে ছোট হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেট, এই নেমাটোসিস্টটা। আর বড় নেমাটোসিস্টে কিন্তু 3টি বড় বড় বার্ব থাকবে, সর্পিল আকারে বারবিউল থাকবে, এবং এটা যে গোড়াটা প্রশস্ত, এটাকে বার্ব বলা হয় বা শ্যাপ। নিডোসিল থাকবে, ট্রিগারের মতন কাজ করবে, ঠিক আছে। এখানে ছোট্ট, এখানে নিচের দিকে একটা নিউক্লিয়াস থাকে এবং প্যাঁচানো সুতা, ল্যাসো এবং পেশি তন্তু পাওয়া যায়। ক্লিয়ার বিষয়টা? আশা করছি বুঝেছো। একটি আদর্শ নিডোসাইটের অংশ নয় কোনটি? নেমাটোসিস্ট অংশ, নিডোসিল অংশ, অপারকুলাম ঢাকনা অংশ। তাহলে যেটা অংশ না সেটা হচ্ছে র‍্যাবডম, এটা ওমাটিডিয়ামের অংশ। নেমাটোসিস্টের ভিতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি? আমরা একটু আগে পড়লাম, সেটা হচ্ছে হিপনোটক্সিন, হিপনোটাইজড করে। এবং হিপনোটক্সিনের রাসায়নিক উপাদানগুলো কি কি দিয়ে গঠিত? প্রোটিন এবং ফেনল। আমাকে একটু তোমরা বলবা তোমাদের ক্লাসটা করতে কেমন লাগছে, বুঝতে পারছো কিনা? ক্লাসটা যদি তোমাদের করতে ভালো লাগে কাইন্ডলি একটু শেয়ার করো, আর একটু লাইক করো, আর একটু কমেন্ট করো। অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ক্লাসটা বানাইছি, অনেক অ্যানালাইসিস করে, যেন আমার প্রিয় স্টুডেন্ট তোমরা সবাই ভালো ভালো জায়গাতে চান্স পাও। আমি একজন রাবিয়ান, এবং আমি রাবির গল্প, কিভাবে রাবিতে চান্স পেয়েছি, অন্য একদিন এই গল্পটা তোমাদের কাছে শেয়ার করব। আমি ফার্স্ট টাইমে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি চাই আমার স্টুডেন্টরা সবাই ফার্স্ট টাইমে চান্স পাক, কারণ সেকেন্ড টাইমে চান্স পেলে ভালো লাগবে ঠিকই, কিন্তু এটার কষ্ট অনেক, জ্বালা অনেক। যারা ফার্স্ট টাইমে চান্স পাও না, সেকেন্ড টাইমে চান্স পেলে আসলে কষ্ট অনেক লাগে হয়তোবা, যদিও আমি সেই কষ্টটা পাইনি। দ্বিস্তরী প্রাণীদের দেহ গহ্বরকে কি বলা হয়? দ্বিস্তরী প্রাণীদের দেহের যে গহ্বর থাকে সেটাকে আমরা সিলেন্ট্রন বলি। কোন নেমাটোসিস্ট শিকারকে জড়িয়ে ধরে রাখতে সাহায্য করে? আমরা একটু আগেই বললাম ভলভ্যাট। কোনটি শিকারকে হিপনোটাইজড করে? স্টিনোটিল। কোনটি শিকারকে আঠালো রস ক্ষরণ করে জড়ায় ধরে? স্টেরিওলিন গ্লুটিনেট অথবা স্ট্রেপ্টোলিন গ্লুটিনেট। হাইড্রার আদর্শ নেমাটোসিস্টের বাল্ব কি দিয়ে পূর্ণ থাকবে? অবশ্যই হিপনোটক্সিন, বিষাক্ত রস দিয়ে পূর্ণ থাকবে। হাইড্রার নতুন নিডোসাইট তৈরি হতে কত ঘন্টা সময় লাগে? 48 ঘন্টার মধ্যেই নতুন নিডোসাইট তৈরি হয়ে যায়। হাইড্রার এপিডার্মিসে কত ধরনের কোষ থাকে? এপিডার্মিসে 7 ধরনের থাকে, আর গ্যাস্ট্রোডার্মিসে কয় ধরনের থাকে বলো তো? 5 ধরনের। একের ভেতর 2টা প্রশ্ন হয়ে গেল। পরিস্ফুটনরত নিডোসাইটকে কি বলা হয়? পরিস্ফুটনরত নিডোসাইটকে আমরা যেটা বলি সেটা হচ্ছে নিডোব্লাস্ট। হাইড্রাতে কত ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? আমরা আগে পড়েছি নিডারিয়ানদের ক্ষেত্রে 23 ধরনের, আর হাইড্রাতে পাওয়া যায় কয় ধরনের নেমাটোসিস্ট? 4 ধরনের। হাইড্রার নেমাটোসিস্ট পাওয়া যায় ইহার কোথায়? সংবেদী কোষে না, গ্রন্থি কোষে না, জনন কোষে না, নিডোসাইটে। নিডোসাইটের ভেতরে কি পাওয়া যায়? নেমাটোসিস্ট।
হাইডার কোনটি স্থায়ী অংশ নয়? স্থায়ী অংশ নয়, কর্ষিকা স্থায়ী অংশ, পাদচাকতি স্থায়ী অংশ, হাইপোস্টোম স্থায়ী অংশ। স্থায়ী অংশ নয় দুইটা, একটা হচ্ছে মুকুল আর একটা হচ্ছে জননাঙ্গ। জননাঙ্গটাও অস্থায়ী, শুক্রাশয় বা ডিম্বাশয়, এবং মুকুল এটাও অস্থায়ী। দ্রুত চলাচলের জন্য হাইডা কোন চলন পদ্ধতি ব্যবহার করে? আমরা একটু আগে বললাম দ্রুত এবং সাধারণ চলন হচ্ছে সমারসল্টিং, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য চলন হচ্ছে লুপিং, এবং লুপিংকে জোকা চলন বা শুঁয়াপোকা চলনও বলা হয়ে থাকে। এবং লুপিং এর মাধ্যমে দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, সমারসল্টিং এর মাধ্যমে দেহের দূরত্ব অতিক্রম করে দ্বিগুণ। এবং সমারসল্টিং এ লুপ দুইবার তৈরি হয়, লুপিং এ লুপ একবার তৈরি হয়। তাহলে লুপিং এ লুপ কয়বার তৈরি হয়? একবার। আর সমারসল্টিং এ লুপ কয়বার তৈরি হয়? দুইবার। এখানে লুপিং এ অর্ধেক দূরত্ব অতিক্রম করে, দেখো আমরা কতগুলো প্রশ্ন পেয়ে গেলাম। আর সমারসল্টিং এ কত দূরত্ব অতিক্রম করে? দ্বিগুণ। আসলে একটা প্রশ্ন অ্যানালাইসিস করতে সময় লাগে, যার কারণে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকবা। হ্যাঁ, নিচের কোনটি রূপান্তরিত সিলিয়াম? এটা হচ্ছে নিডোসিল, এটা রূপান্তরিত সিলিয়াম, যেটা ট্রিগারের মতন কাজ করে, অপারকুলামটাকে খুলতে সাহায্য করে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে হাইডা বেশি পরিমাণে থাকে? এদের জন্য 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে খুবই পছন্দের। হাইডার সাধারণ চলন পদ্ধতি কোনটি? আমরা একটু আগে বললাম, বারবার দেখো, সমারসল্টিং হচ্ছে সাধারণ এবং দ্রুত চলন পদ্ধতি, লম্বা হচ্ছে লুপিং চলন পদ্ধতি, লম্বা দূরত্ব অতিক্রম করে, আর অ্যামিবার মতন চলন হচ্ছে গ্লাইডিং, এবং ক্রলিং এটা হচ্ছে হ্যাসরানো, এটা হচ্ছে হ্যাসরানো, আরোহণ অবরোহণ, উপরে উঠে যাওয়া নিচে নেমে যাওয়া, এটা হচ্ছে ক্রলিং, হ্যাচরানো। হাইডার প্রধান রেচন বর্জ্য পদার্থ, এদের রেচন বর্জ্য পদার্থের মধ্যে অ্যামোনিয়ার পরিমাণটা অনেক বেশি থাকে। ফ্লাজেলীয় কোষে কতটি ফ্লাজেলা থাকে? এক থেকে কয়টা? 4টা ফ্লাজেলা থাকে। কয়টা? 1 থেকে 4টা। ফ্লাজেলীয় কোষে 1 থেকে 4টা ফ্লাজেলা থাকে। যে হাইডার ভেতরে যে ফ্লাজেলীয় কোষ থাকে না, এখানে 1 থেকে কয়টা ফ্লাজেলা থাকে? 4টা। তোমার 2টাও থাকতে পারে, আবার 4টাও ফ্লাজেলা থাকতে পারে। কোন প্রাণী যৌন এবং অযৌন দুইভাবে প্রজনন সম্পন্ন করে? একটু আগে আমরা এটা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে হাইড্রা। হাইডার পরিপাক কোন ধরনের? হাইডার পরিপাক হচ্ছে, হাইডাতে একই সাথে অন্তঃকোষীয় পরিপাক হয়, আবার বহিঃকোষীয় পরিপাক হয়। একটা নতুন প্রশ্ন পাইছি, দেখো, হাইডার ওজেনেসিসে কতটি ওসাইট থেকে তৈরি হয়? হাইডার ওজেনেসিসে একটি ওসাইট থেকে তৈরি হয়। আসলে একটি ওসাইট থেকে কি তৈরি হয়? একটি ওসাইট থেকে একটি ওটির তৈরি হয়, এবং তার সাথে 3টা পোলার বডি তৈরি হয়। পোলার বডি 3টা কিন্তু নষ্ট হয়ে যায়, এটা সবার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও। একটা ওটির তৈরি হয় যেটা এগে কনভার্ট হয়, আর 3টা পোলার বডি তৈরি হয় যেটা নষ্ট হয়ে যায়। সিলেন্টেরনের অপর নাম নয় কোনটি? সিলেন্টেরনকে আমরা ব্লাইন্ড স্যাক বলি, ব্লাইন্ড গার্ড বলি, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলি, মেসোল্যামিয়া বলা হয় না। নিচের কোনটি শৈবালের প্রাপ্ত উপকার? শৈবাল এবং হাইড্রা যখন একে অপরের সাথে বসবাস করে, মিলেমিশে একে অপরের উপকার করে, সেটাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস রিলেশনশিপ বলা হয়। এক্ষেত্রে শৈবালের প্রাপ্ত উপকার নয়, শৈবাল আশ্রয় লাভ করে, তার উপকার, সালোক সংশ্লেষণ করে, খাদ্য উৎপাদন করে, বাট শ্বসন, এটা হচ্ছে হাইড্রার উপকার। হাইড্রা ও শৈবালের মিথজীবিতার সময় জো ক্লোরেলা নামক শৈবালটি হাইড্রার কোন কোষে আশ্রয় লাভ করে? অবশ্যই গ্যাস্ট্রোডার্মাল কোষে আশ্রয় লাভ করে। এই কোষে আশ্রয় লাভ করে, গ্যাস্ট্রোডার্মাল বা এন্ডোডার্মিসে। সর্বপ্রথম কোষের গঠনমূলক বৈষম্য শ্রম বন্টন দেখা যায় কোন পর্বের প্রাণীদের? এটা আমরা জানি, নিডারিয়া। হাইড্রার জনন অঙ্গ সৃষ্টি হয়। জনন অঙ্গ, জনন অঙ্গ মানে হচ্ছে উপরে তোমার কোণাকৃতির এক বা একাধিক শুক্রাশয়, এবং নিচে তোমার ডিম্বাকৃতির এক বা একাধিক ডিম্বাশয়। এটা তৈরি হবে শীত এবং বসন্তে। হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম? হাইড্রা স্বেচ্ছা জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম, এটা সুন্দর করে বলে দেওয়া আছে। কোনটি হাইড্রার প্রজননের পদ্ধতি নয়? মুকুলোদ্গম এটা প্রধান প্রজনন পদ্ধতি। বিভাজন এটা দৈবাত হয়, এটা হয় না বললেই চলে। যৌন প্রজননটা হয়, এটা তোমার যখন প্রতিকূল পরিবেশ থাকে, অনুকূল পরিবেশ থাকে না, প্রতিকূল পরিবেশ এটা হয় যৌনজনন। মানে যখন তোমার খাবারের সংকট দেখা যায়, তখন তোমার যৌনজনন হয়। আর যখন পরিবেশটা অনুকূল থাকে, তখন মুকুলোদ্গম হয়। স্পোরোলেশন বলে কোনো পদ্ধতি হাইড্রাতে হয় না। হাইড্রার একটি ডিগবাজিতে কয়টি লুপ তৈরি হয়? আমি কিন্তু একটু আগে সলভ করে দিয়েছি। সমারসল্টিংয়ের লুপ কয়টা বলো তো? 2টা, তাই দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? অবভিয়াসলি ইন্টারস্টিশিয়াল কোষ। আমার সাথে একটু মিলায় দেখো তো, তোমরা কি মিলাতে পারছো আমার সাথে? যদি আমার সাথে মিলাতে পারো, তাহলে বুঝতে পারবো তোমার প্রিপারেশনটা কিন্তু খুব ভালো। নিষিক্ত ডিম্বাণু বিভাজন প্রক্রিয়ায় গ্যাস্ট্রোলার উপরের স্তরকে কি বলা হয়? অবশ্যই ব্লাস্টোডার্ম বলা হয়।
এই যে এখানে যে কোষগুলো থাকে এই কোষগুলোর যে স্তর আছে এই স্তরগুলোকে আমরা কি বলি, স্তরগুলোকে আমরা কি বলবো, ব্লাস্টোডার্ম বলবো, এবং প্রত্যেকটা কোষকে আমরা কি বলবো, ব্লাস্টোমিয়ার বলবো। হাইড্রা দেহের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কি, স্টেরিওলিন গ্লুটিনেট, সবচেয়ে বড় হচ্ছে স্টিনোটিল। কোন অবস্থায় হাইড্রা সিস্ট তৈরি হয়, সিস্ট, সিস্ট মানে হচ্ছে হাইড্রার প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্য চারদিকে কণ্টকময় এক ধরনের অংশ তৈরি হয়, ভ্রূণ পরিস্ফুটনের সময় এটা হয়, এটাকে বলা হয় সিস্ট, কাইটিন নির্মিত সিস্ট। হাইড্রার সমস্ত কোষ কতদিন পর পর পুনরায় প্রতিস্থাপিত হয়ে থাকে, এটা আমরা পড়া জানি, এটা 45 দিন পর। হাইড্রার স্বাভাবিক জনন কোনটি, একটু আগে বললাম, এটা হচ্ছে মুকুলোদ্গম, এবং কোন ঋতুতে হয়ে থাকে, গ্রীষ্মে। কোনটি মিথজীবিতার ক্ষেত্রে সত্য, একজন উপকৃত হয় না, এটা সত্য নয়, উভয় উপকৃত হয়, এটা সত্য। পরের প্রশ্ন কি বলছে, হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়, হাইড্রার মুকুল অযৌন প্রজননের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অযৌন, আমরা জানি। হাইড্রার অযৌন প্রজননের স্বাভাবিক প্রক্রিয়া কোনটি, একটু আগে বললাম, সেটা হচ্ছে মুকুলোদ্গম। তোমরা কি খেয়াল করছো যে তোমরা কিন্তু এখন প্রশ্নগুলো আগের চাইতে অনেক দ্রুত অ্যান্সার করতে পারবা। দেখো, মিথজীবিতার উদাহরণ কোনটি, সবুজ হাইড্রা এবং জুক্লোরিলা নামক শৈবাল। হাইড্রা এবং ছত্রাক এটা হয় না, মশা এবং মানুষ এটাও না, সবগুলি ভুল কথা, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। কোনটি মিথজীবিতার উদাহরণ, প্লাজমোডিয়াম মানুষ না, উকুন বানর না, কেঁচো কৃমি না, ক্লোরোহাইড্রা এবং জোক্লোরিলা এটা হচ্ছে মিথজীবিতার উদাহরণ। আমরা এখন রুই মাছে চলে আসছি। হাইড্রা থেকে যে প্রশ্নগুলো দিলাম এগুলো পড়লেই ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে আশা করছি। হ্যাঁ, তোমার মুকুলোদ্গমে কতদিন সময় লাগে এটা একটু পড়ে ফেলো। ডাকটাস কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ, ডাকটাস কুভেরি দুই দিক থেকে দুইটা শিরা এসে যখন মিলিত হয় সেটাকে আমরা ডাকটাস কুভেরি বলি, এটা হচ্ছে শিরাতন্ত্র, শিরাতন্ত্র। স্ত্রী রুই মাছ ডিম পাড়ে কখন, সবসময় মাথায় রাখবা ডিম পাড়ে হচ্ছে জুন জুলাই মাসে, এবং এটা ওদের হচ্ছে প্রজনন সময়। রুই মাছের আইসের বৃদ্ধি কোন সময় সবচেয়ে বেশি হয়, রুই মাছের আইসের বৃদ্ধি সবসময় বসন্তকালে বেশি হয়, এবং তখন মাঝখানের আইসটা একবারে টকটকা লাল কালার হয়, ছেলে মেয়েকে চিনতে পারে, মেয়ে ছেলেকে চিনতে পারে যে তাদের এখন প্রজনন ঋতু চলে আসছে। ম্যাক্সিলারি বারবেল হলো রুই মাছের, এটা তোমার মাথাতেই থাকে, খুব ছোট ছোট একটা অংশ, এটা মাথার অংশ। হ্যাঁ, ম্যাক্সিলারি বারবেল খুবই ছোট ছোট অংশ। রুই মাছের আইস কোন ধরনের, এটা আমরা আগে পড়ে ফেলছি না, রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড আইস, এবং রুই মাছ হচ্ছে স্ট্রিমলাইন আকৃতির বা মাকু আকৃতির, এবং রুই মাছ কিন্তু মেজর কার্প, মেজর কার্প মানে যারা খুব দ্রুত বৃদ্ধি পায়, তোমার হচ্ছে রুই, কাতলা, মৃগেল এগুলো হচ্ছে মেজর কার্প, পুঁটি, তারপর তোমার হচ্ছে বাটা এগুলো হচ্ছে মাইনর কার্প। কোন ধমনী রুই মাছের বক্ষ পাখনাকে রক্ত সরবরাহ করে, এখানে তোমার সাবক্লাভিয়ান ধমনী, এটা বক্ষ পাখনাকে রক্ত সরবরাহ করে। রেনাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, কর্ডাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, ইলিয়াক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, সিলিয়াক ও মেসেন্টারিক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, প্যারাইটাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে। এই 6টা পয়েন্ট তোমাদের বইয়ে দেওয়া আছে, 6টা পয়েন্ট তোমরা ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবা, একটা থেকে চাইলে ইনশাল্লাহ আসতে পারে। রুই মাছের হৃৎপিণ্ডকে কি নামে অভিভূত করা হয়, আমরা একটু আগে বললাম না, ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড, কারণ শুধু কি রক্ত পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড। কত সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না, 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না। নিচের কোনটি যুগ্ম পাখনা, রুই মাছে কিন্তু তোমার যুগ্ম পাখনা এবং তোমার হচ্ছে অযুগ্ম পাখনা আছে, যেমন এটা হচ্ছে তোমার অযুগ্ম পাখনা, এটা যুগ্ম পাখনা, এটা যুগ্ম পাখনা, খেয়াল করো, এটা অযুগ্ম পাখনা এবং এটা হচ্ছে অযুগ্ম পাখনা, এটা হচ্ছে অযুগ্ম পাখনা। তাহলে আমরা জানি যে এইটা এবং এটা হচ্ছে যুগ্ম পাখনা, এটা হচ্ছে বক্ষ এবং এটা হচ্ছে শ্রোণী, এটা হচ্ছে যুগ্ম পাখনা। আর তোমার হচ্ছে পৃষ্ঠ পাখনা, এটা পায়ু পাখনা এবং এটা হচ্ছে পুচ্ছ পাখনা, এগুলো সবই হচ্ছে অযুগ্ম পাখনা। তাহলে নিচের কোনটা যুগ্ম পাখনা, দেখো এখানে দেওয়া আছে শ্রোণী পাখনা, এবং পাখনা থেকে কাইন্ডলি পড়বা যেখানে কতটি পাখনা রশ্মি, এখানে কতটি, এখানে কতটি, এখানে কতটি, এখানে কতটি, সবগুলোর পাখনা রশ্মি পড়াটা অবশ্যই বাধ্যতামূলক পড়তে হবে। রুই মাছের প্রজননকে কি বলা হয়, স্পনিং বলা হয়। একটা মেয়ে মাছ ডিম ছাড়ার সঙ্গে সঙ্গে 15 সেকেন্ডের মধ্যে পুরুষ মাছ সেখানে এসে শুক্রাণু ছেড়ে দেবে, এটাকে স্পনিং বলা হয়। একটু পড়ে ফেলো। মৎস্যখনি বলা হয় কোনটিকে, হালদা, হালদাকে মৎস্যখনি বলা হয়, এটা হচ্ছে বৃহৎ মৎস্যখনি, সবচেয়ে বড়। কার্প জাতীয় মাছের দেহে কেমন আইস থাকে, কার্প জাতীয় মাছের বৈশিষ্ট্য হচ্ছে তাদের সাইক্লয়েড আইস থাকবে এবং পটকা থাকবে, এটা বৈশিষ্ট্য, এবং মাথাটা ত্রিকোণাকার হবে, মাথায় কিন্তু কোনো আইস থাকবে না। মেজর কার্পের অন্তর্ভুক্ত নয়, রুই, কাতলা, মৃগেল সবই হচ্ছে অন্তর্ভুক্ত, চিংড়ি আসলে কোনো মাছই না।
রুই মাছে কয় ধরনের কপাটিকা পাওয়া যায়? রুই মাছে কিন্তু 3 ধরনের কপাটিকা পাওয়া যায়, ঠিক আছে? একটা হচ্ছে সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়ামের মাঝখানে, আরেকটা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে, আরেকটা ভেন্ট্রিকল এবং তোমার বালবাস আর্টারিওসাসের মধ্যে 3টা কপাটিকা পাওয়া যায়। কপাটিকা 3টা খুব ভালো করে পড়বা। আর রুই মাছে কিন্তু অ্যাট্রিয়াম একটা, ভেন্ট্রিকল একটা এবং একটা সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ আছে। এবং রুই মাছে কিন্তু তোমার কোনাস আর্টারিওসাস নাই, রুই মাছে তোমার বালবাস আর্টারিওসাস থাকে। ফুলকার সরু চুলের মতো কি দেখে বোঝা যায় যে রুই মাছ অতি ক্ষুদ্র প্ল্যাঙ্কটন ছেকে খায়? ফুলকার রেকার, এই যে এই অংশটা ফুলকার, এই ছোট ছোট অপোজিট পাশে না এরকম ছোট ছোট চুলের মতন অংশ আছে, এটাকে আমরা ফুলকার রেকার বলি। এগুলো হচ্ছে ফুলকার অংশ। এই যে এটা হচ্ছে তোমার আর যেটা অপোজিট পাশে এটা দেখতে পাওয়া যায় ফুলকার রেকার, ঝালরের মানে ছোট ছোট চুলের মতন। রুই মাছের ক্ষেত্রে সংবেদী অঙ্গ কোনটা? পার্শ্ব রেখা। আমরা যদি রুই মাছের পিকচারটা আঁকাই তাহলে তোমরা দেখতে পাবা যে এখানে এরকম একটা পার্শ্ব রেখা থাকে, এটাকে সংবেদী অঙ্গ বলা হয়। এটার মাধ্যমে রুই মাছ তাপ চাপ স্পর্শ এগুলো সুন্দরভাবে অনুভব করে, পানিতে গুণাগুণ কেমন আছে, রাসায়নিক পদার্থ কেমন, সবকিছু। রুই মাছের জোড় পাখনা কয় ধরনের? রুই মাছের জোড় পাখনা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে বক্ষ পাখনা, একটা হচ্ছে শ্রোণী পাখনা, আর বাকি 3টা হচ্ছে তোমার অযুগ্ম পাখনা, যেমন তোমার পুচ্ছ পাখনা, পায়ু পাখনা এবং আরেকটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। কোন পাখনা কি কাজ করে কাইন্ডলি ভালো করে পড়তে হবে। কোন পাখনা সাঁতার কাটতে সাহায্য করে, কোন পাখনা দেহের ভারসাম্য রক্ষা করে, কোনটি মাছকে ভাসিয়ে রাখতে সাহায্য করে, কোনটা উপরে উঠতে সাহায্য করে, কোনটা সামনে যেতে বাঁকতে সাহায্য করে, সব পড়তে হবে। রুই মাছের প্রধান চলনাঙ্গ অবশ্যই কি? পুচ্ছ পাখনা। হ্যাঁ, এই যে পুচ্ছ পাখনা যেটা পেছনে থাকে সেটাকে বলা হয় পুচ্ছ পাখনা। রুই মাছের পুচ্ছ পাখনা কি ধরনের? হোমো সার্কেল। অ্যাকচুয়ালি পাখনাটাই যে এরকম, তো এটাকে বলা হয় কি? হোমো সার্কেল। রুই মাছের আইসের বৃদ্ধি কোন সময় বেশি হয়? বসন্তকালে। আইসের বৃদ্ধি বসন্তকালে বেশি হয়ে থাকে। রুই মাছের আইসের বৃদ্ধি রেখাকে কি বলা হয়? একটু খেয়াল করবা। রুই মাছের যদি আমরা আইসের কথা কল্পনা করি, রুই মাছের যদি আমরা আইসের কথা কল্পনা করি, হ্যাঁ, এবং রুই মাছের যদি আমরা আইসের কথা একটা কল্পনা করি তাহলে আইসে এরকম ধরনের ছোট ছোট অনেক রেখা থাকে, ঠিক আছে? এই যে রেখা থাকে, এই যে আমরা রেখা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রথিত অংশ, এটা প্রথিত অংশ, এটা প্রথিত অংশ। তো এখন এই যে রুই মাছ, এই রুই মাছের মাঝখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি নিউক্লিয়াস বলি? হ্যাঁ, নিউক্লিয়াস বলি। এই মাঝখানের অংশটাকে আমরা নিউক্লিয়াস বলি। আর এটাকে ঘিরে চারপাশে যে রেখা থাকে এই রেখাগুলোকে আমরা কি বলবো? সার্কেল বলবো। আর এখানে তোমার কয়েকটা সার্কেল পর পর এক একটা করে মোটা দাগ থাকবে, ঠিক আছে? এক একটা করে মোটা দাগ থাকবে, এগুলোকে আমরা কি বলছি? অ্যানুলি বলছি বা বৃদ্ধি রেখা বলছি। অ্যানুলি বা কি বলছি? বৃদ্ধি রেখা বলছি। তাহলে দেখো, খেয়াল করো, এই অ্যানুলি বা বৃদ্ধিরেখা কিন্তু যখন মাছের বয়স 1 বছর পূর্ণ হবে তার আগে হবে না। অ্যানুলি বা বৃদ্ধিরেখা হচ্ছে 1 বছর পর পর হয়, একটা থাকলে 1 বছর, দুইটা থাকলে 2 বছর। আর এই যে সার্কেলগুলো দেখতে পাচ্ছ এগুলো সবারই থাকে, ছোট মাছ বড় মাছ সবারই থাকবে। তো সার্কেলগুলো মাঝে মাঝে তোমার এই বৃদ্ধিরেখাগুলো দেখতে পাওয়া যায়। তাহলে অ্যানুলি মানে হচ্ছে বাৎসরিক রেখা, এটা দেখে মাছের বয়স কত দেখতে পাওয়া যায়। এবং আইস কিন্তু হচ্ছে মাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটা মাছকে প্রতিরক্ষা করে, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে শরীরের। আইস দেখে কোন শ্রেণীর মাছ এটা চিনতে পাওয়া যায়, প্রবলতা রক্ষা করতে হেল্প করে, মানে আইসের অনেক গুরুত্ব আছে। রুই মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটি? আমরা একটু আগে পড়লাম, সেটা হচ্ছে আইস। রুই মাছের পৃষ্ঠ পাখনায় রশ্মির সংখ্যা। পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা বলতে এই যে যে পাখনাটা রম্বস আকৃতির এটাকে আমরা পৃষ্ঠ পাখনা বলবো, এবং এটার সংখ্যা হচ্ছে তোমার 15 থেকে 16টি। রুই মাছের হৃৎপিণ্ডে কোনটি থাকে না? রুই মাছের হৃৎপিণ্ডে সাইনাস ভেনোসাস থাকে, অ্যাট্রিয়াম থাকে, ভেন্ট্রিকল থাকে, কোনাস আর্টারিওসাস থাকে না, বালবাস আর্টারিওসাস থাকে। রুই মাছের লেজ অংশে কোনটি রক্ত সরবরাহ করে? লেজ, লেজ, কডাল, কডাল, কডাল হচ্ছে লেজ অংশে রক্ত সরবরাহ করে। কোন ধমনী রুই মাছের পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয় প্রভৃতি অংশ রক্ত সরবরাহ করে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, ভালো করে পড়ে ফেলো। রুই মাছে কতটি ফুলকা আছে? অবশ্যই ফুলকা হচ্ছে 4 জোড়া অথবা 8টি। রুই মাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করে কোনটি? অক্সিজেন গ্রহণে সাহায্য করে সবসময় মাথা রাখবা ফুলকা সূত্রক। ফুলকা সূত্রক, 2টা ফুলকা সূত্রক আছে, এটা হচ্ছে অক্সিজেন গ্রহণে সাহায্য করে। কি গ্রহণে? অক্সিজেন। রুই মাছের প্রতি পার্শ্বে কয়টি ফুলকা আর্চ থাকবে? ফুলকা আর্চ কিন্তু হচ্ছে 5 জোড়া।
প্রতি পাশে 5টি করে থাকবে, তার মানে 10টি, আর প্রতি পাশে থাকবে 5টি করে, কয়টি প্রতি পাশে কয়টি আছে, তার মানে হচ্ছে 5টি, আর টোটাল যদি চাইতো তাহলে 5 জোড়া বা 10টি। রুই মাছের শ্বসনকালে কোন অঙ্গ চোষণ পাম্প হিসেবে কাজ করবে? গলবিল চোষণ পাম্প হিসেবে কাজ করে। পটকার সাথে অন্তঃকর্ণের কি সংযুক্ত থাকে? ভেভেরিয়ান অসিকল। অন্তঃকর্ণে পটকার সাথে কিছু ছোট ছোট অস্থির মতন অংশ থাকে যেটাকে আমরা ভেভেরিয়ান বা ওয়েভেরিয়ান অসিকল বলি, এবং এই অসিকলটা অন্তঃকর্ণের পেরিলিম্ফের সাথে যুক্ত থাকে, পেরিলিম্ফের সাথে যুক্ত থাকে, পেরিলিম্ফের সাথে যুক্ত থাকে। পরের প্রশ্ন কি বলছে? সাইনাস ভেনোসাস কোথায় উন্মুক্ত হয়? অবভিয়াসলি সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয় এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। রুই মাছের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? সত্য নয়, সত্য নয়, রক্তের বর্ণ লাল সত্য। রক্তকণিকা 3 ধরনের না, রক্তকণিকা 2 ধরনের। এখানে কিন্তু কোনো অনুচক্রিকা থাকে না, আমাদের মতন শ্বেত রক্তকণিকা থাকে এবং লোহিত রক্তকণিকা থাকে, কিন্তু লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে যা আমাদের থাকে না, এবং আমাদের লোহিত রক্তকণিকা গোলাকার আর ওদের হচ্ছে ডিম্বাকার। বায়ুথলির কাজ 9 কোনটি? বায়ুথলির কাজ হচ্ছে শব্দ উৎপাদন করা, দেহের চাপ নিয়ন্ত্রণ করা, প্রবত রক্ষা করা, প্রতিরক্ষা প্রদান করা, এটা হচ্ছে বায়ুথলির কাজ 9। বাংলাদেশের কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয়? বাংলাদেশের হালদা নদী, এবং এটা সবচেয়ে বড় মৎস্য অভয়াশ্রম খনি। রুই মাছের রক্ত সংবহনের সময় বালবাস আর্টারিওসাস থেকে রক্ত কোথায় যায়? রক্ত সরাসরি ফুলকাতে যায়। হ্যাঁ, সাইনাস ভেনোসাস, সেখান থেকে রক্ত অ্যাট্রিয়ামে যাবে, সেখান থেকে রক্ত ভেন্ট্রিকলে যাবে, সেখান থেকে রক্ত বালবাস আর্টারিওসাসে যাবে, এবং সেখান থেকে রক্ত চলে যাবে ফুলকাতে। বুঝছো? তোমরা কিন্তু এটা মাথায় রাখবে, সেখান থেকে সারা দেহে। বাংলাদেশে কোন নদী এশিয়ার মধ্যে কার্প মাছের সর্ববৃহৎ প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র? হালদা, এবং এখানকার ডিম সবচেয়ে বেশি দামি, এখানকার মাছের টেস্ট অনেক বেশি, মাছ অনেক দ্রুত বৃদ্ধি পায়। বায়ুথলি কয় স্তর বিশিষ্ট? অবশ্যই বায়ুথলি 2 স্তর বিশিষ্ট। রুই মাছে যে বায়ুথলি থাকে, রুই মাছে যে বায়ুথলি বা পটকা থাকে সেটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। 2 স্তর বিশিষ্ট বায়ুথলি পাওয়া যায়, এবং তোমার একটি গভীর খাঁজ দ্বারা 2টা প্রকোষ্ঠে বিভক্ত থাকে বায়ুথলিটা। বাহিরটাকে আমরা এক্সটার্না বলি, ভেতরটাকে ইন্টারনা বলি, এবং এখান থেকে একটা নালী চলে আসে যেটাকে নিউম্যাটিক নালী বলা হয়, এবং এটা কার সাথে যুক্ত রাখে? অন্ননালীর সাথে। যদি অন্ননালীর সাথে নিউম্যাটিক নালীটা পটকা যুক্ত থাকে তাহলে সেটাকে বলবো ফাইসোস্টোমাস, আর যদি যুক্ত না থাকে তাহলে ফাইসোক্লিস্টাস। কোনটি ফাইসোস্টোমাস, কোনটি ফাইসোক্লিস্টাস, এটা পড়তে হবে। এবং এখানে রেডিয়া মিরাবাইলা বা গ্র্যাশ গ্রন্থি থাকে, এগুলো সুন্দর করে পড়ে ফেলতে হবে, সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। পটকার মধ্যে কোন কোন গ্যাস থাকে? সবচেয়ে বেশি অক্সিজেন, নাইট্রোজেন কিছু থাকে, কিছু পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। মাছ পানির নিচে শ্বাস নিতে তার শরীরে কোন অংশ ব্যবহার করে? অবশ্যই ফুলকা ব্যবহার করবে। রুই মাছের প্যারেটাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? প্যারেটাল ধমনী দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে। রুই মাছের পুচ্ছ পাখনায় পাখনারসির সংখ্যা সবচেয়ে বেশি থাকে, কতটি থাকে? 19টি থাকে। রুই মাছের হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল রক্ত চলাচল করে, ভেন্ট্রাল রক্ত চলাচল করে, হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল রক্ত চলাচল করে। সাইনাস ভেনোসাস, বালবাস আর্টারিওসাস, কোনাস আর্টারিওসাস, সাইনো আর্ট্রিয়াল কপাটিকা। বালবাস আর্টারিওসাস। রুই মাছের হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল রক্ত এরপরে আমরা যে প্রশ্ন করব এটা হচ্ছে তোমরা এমসিকিউ দিবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের জন্য। এই এমসিকিউটা যদি তোমরা দিতে পারো, অ্যানসারটা দিতে পারো, তাহলে তোমাদের জন্য এই পিডিএফটা, আমাদের যে 200 টাকা পিডিএফ, এই পিডিএফটা মাত্র 100 টাকাতেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে এই প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য, এটা তোমরা খুব ভালোভাবে অ্যানসার দিয়ে দিবা। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কি জাতীয় রক্ত বাহিত হয়? কি জাতীয় রক্ত বাহিত হয়? হৃৎপিণ্ডের ভেতর দিয়ে কি জাতীয় রক্ত বাহিত হয়? এটা আমরা একটু আগে পড়ছি, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের অংশ নয়, হৃৎপিণ্ড অংশ, শিরা অংশ, কৈশিক নালী অংশ, পেরিকার্ডিয়াল সাইনাস এটা অংশ নয়, এটা হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের অংশ। বা আমাদের রুই মাছ কিন্তু শেষ, আমাদের রুই মাছ শেষ, এবার আমরা ফিনিশিং করব ঘাসফড়িং। আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ আরেকটু সময় অপেক্ষা করলে আমরা কমপ্লিট করতে পারবো। বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত ঘাসফড়িং এর প্রজাতির সংখ্যা কত? ঘাসফড়িং এর প্রজাতির সংখ্যা হচ্ছে 20টি। কতটি আছে বলো তো? 20টি। পোকিলোসেরাস পিকটাস এর বর্ণ কেমন? পোকিলোসেরাস পিকটাস এর বর্ণটা হচ্ছে উজ্জ্বল নীল বর্ণের, উজ্জ্বল নীল বর্ণের। স্ক্লেরাইড গুলো সংযোগস্থল কোনটি দ্বারা আবৃত? সুচার। সুচার সংযোগস্থলকে কি বলা হয়? সুচার।
ঘাসফড়িং এর মুখ ছিদ্র নিম্নমুখী হয়ে মস্তকের নিচে অবস্থান করবে। হ্যাঁ, ঘাসফড়িং এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে মুখ ছিদ্রটা একেবারে নিম্নমুখী হয়ে অবস্থান করবে। এই ধরনের বিন্যাসকে বলবো হাইপোগন্যাথাস। হাইপোগন্যাথাস কি বলবো? হাইপোগন্যাথাস। নিচের কোনটি ঘাসফড়িং এর মস্তকের অংশ নয়? মস্তকের কি কি অংশ থাকে এগুলো একটু পড়তে হবে। পুঞ্জাক্ষী, অ্যান্টেনা, মুখপাঙ্গ, স্পাইরাকাল কিন্তু পুঞ্জাক্ষীর কোনো অংশ নয়। কোন ঋতুতে ডায়াপজ হয়? ডায়াপজটা হচ্ছে যখন প্রচন্ড শীতের সময় শিশু ঘাসফড়িং ডিম ফুটে বের হয়ে চলে আসবে, তখন তাদের প্রচুর খাদ্যভাবের মধ্যে পড়তে হবে এবং শিশু ঘাসফড়িং লাস্টিং করতে পারবে না, এবং ওই প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করার জন্য তাদের হরমোনাল ব্যালেন্স রেখে তোমার ডায়াপজ হয়ে যায়, মানে তোমার ডিম পোজ না, ডায়াপজ মানে পরিস্ফুটনটা বন্ধ হয়ে যায়। কোন ঋতুতে হয়? শীতকালে। শীতকাল শেষ হলে আবার পরিস্ফুটনটা শুরু হয়। উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে কোনটি? উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে ল্যাবিয়াম। ল্যাবিয়ামে যে পাল্প থাকে। ঘাসফড়িং এর অগ্রভাগে সরু এবং শক্ত ডানা দুইটাকে কি বলা হয়? দুইটা ডানা থাকে, শক্ত এবং সরু ডানার আবরণকে বলা হয় টেগমিনা বা এলিট্রা। এটা কখনো উঠতে সাহায্য করে না। অগ্রবক্ষে টার্গামের নাম কি? টার্গাম, অগ্রবক্ষে যে টার্গামের অংশ এটাকে আমরা প্রোনোটাম বলি। এটা তোমার হচ্ছে অনেকটা একেবারে অনেক চড়া একটা অংশের মতন থাকে, জ্যাকেটের মতন। টিম্পেনিক পর্দা কত নম উদরীয় খণ্ডকের সাথে যুক্ত থাকে? টিম্পেনিক পর্দা প্রথম। ঘাসফড়িং কিন্তু এই টিম্পেনিক পর্দা বা টিম্পেনাম দিয়ে শোনে, শ্রবণ করে। শ্রবণ অঙ্গ হচ্ছে টিম্পেনিক পর্দা, এটা উদরে থাকে প্রথম উদরীয় খণ্ডকে। ঘাসফড়িং এর উদর খণ্ড কত খণ্ডে বিভক্ত? আমরা জানি যে ঘাসফড়িং এর উদর 11টি খণ্ডে বিভক্ত। পুরুষ ঘাসফড়িং এর কততম খণ্ডকে টার্গাম সুপ্রা অ্যানাল প্লেটে কনভার্ট হয়? সুপ্রা অ্যানাল প্লেটে। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 11তম। পুরুষ ঘাসফড়িং এর কততম উদরীয় খণ্ডকে সাবজেনিটাল প্লেট তৈরি হয়? সাবজেনিটাল প্লেট তৈরি হয় 9ম খণ্ডকে। তারপর তোমার হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে অভিপোজিটর তৈরি হয় 9ম খণ্ডকে। এটা কিন্তু খুব ভালো করে পড়বা। স্ত্রীদের ক্ষেত্রে অভিপোজিটরের ক্ষেত্রে কোনো কোনো বইয়ে দেওয়া আছে যে 8ম আর 9ম খণ্ডটা অ্যাটাচড হয়ে অভিপোজিটর তৈরি করে। স্ত্রী ঘাসফড়িং এর কততম খণ্ডকের স্টার্নাম অভিপোজিটরে রূপান্তরিত হয়? এই যে দেখো 9 নাম্বার খণ্ডক দেওয়া আছে। পরিণত ঘাসফড়িং এ যে গহ্বর দেখা যায়, পরিণত ঘাসফড়িং এ কি হয়? সিলম এবং ব্লাস্টোসিল দুইটা অ্যাটাচড হয়ে যেটা তৈরি করে সেটাকে মিক্সোসিল বলা হয়, এবং এর ভেতরে তোমার হিমোলিপ নামক রক্ত হিমোসিলে ভাসমান অবস্থায় থাকে। নিচের কোনটি ঘাসফড়িং এর পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ? তোমাকে জানতে হবে ঘাসফড়িং এর পৌষ্টিক নালীকে 3 ভাগে ভাগ করা হয়, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। পশ্চাতের অংশ হচ্ছে সিকাম, কোলন, ইলিয়াম, বলাশয়। তাহলে এখানে আমরা পেয়ে গেছি একটা, এটা হচ্ছে ইলিয়াম। গলবিল, গিজার্ড এবং ক্রপ এটা হচ্ছে অগ্র পৌষ্টিক নালীর অংশ। স্টোমোডিয়ামের অংশ নয় কোনটি? স্টোমোডিয়াম, স্টোমোডিয়াম মানে হচ্ছে অগ্র পৌষ্টিক নালীর অংশ। সিবেরিয়াম, গ্রাসনালী, প্রোভেন্টিকুলাস এটা হচ্ছে গিজার্ড। এটা সবই হচ্ছে অগ্র পৌষ্টিক নালী বা স্টোমোডিয়ামের অংশ। যেটা অংশ না সেটা হচ্ছে মেসেন্টেরন। ঘাসফড়িং এর পরিপাক নালী ত্রিকোণাকার গঠনটির নাম কি? ত্রিকোণাকার গঠনটির নাম হচ্ছে গিজার্ড, এবং এই গিজার্ডটা ছাকনির মতন কাজ করবে, বুঝছো? এবং এখানে 6টি দাঁত আছে এবং 6টি অনুভাজ আছে, খাদ্যকে চূর্ণ বিচ্ছিন্ন করতে এটা সাহায্য করে। ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয়টি? হেপাটিক সিকার সংখ্যা হচ্ছে 12টি, অথবা কয় জোড়া? 6 জোড়া। এবং এই হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা কোথায় থাকে? এটা থাকে ঘাসফড়িং এর মেসেন্টেরনে। কোথায় থাকে? মেসেন্টেরনে। ঘাসফড়িং এর অধিকাংশ গ্লুকোজ কোথায় পরিশোষিত হয়? এই যে হেপাটিক সিকা বললাম না, এখানে অধিকাংশ গ্লুকোজ শোষিত হয়। এবং ঘাসফড়িং এর সাথে কিন্তু গরু ছাগলের একটা মিল আছে, যেমন গরু ছাগল কি শাকাশী না, তৃণভোজী, তো ঘাসফড়িংও তৃণভোজী। তাই ঘাসফড়িং এর শর্করা বিশ্লেষী এনজাইমের পরিমাণ সবচেয়ে বেশি গরু ছাগলের মতন। এবং ঘাসফড়িং এ কিন্তু সেলুলোজ থাকে, যার ফলে তারা সেলুলোজকে কি করতে পারে? হজম করতে পারে। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের অংশ নয় কোনটি? হিমোসিল রক্ত সংবহন তন্ত্রের অংশ, পৃষ্ঠবাহিকা, হিমোলিম্ফ। সম্মুখ বাহিকা বলে কিছু নাই, পৃষ্ঠবাহিকা আছে। পরের প্রশ্ন কি বলছে? ঘাসফড়িং এর রক্ত কণিকার নাম কি? ঘাসফড়িং এর রক্ত কণিকার নাম হচ্ছে হিমোসাইট। ঘাসফড়িং এর রক্ত কণিকার নাম হিমোসাইট। ঘাসফড়িং এর হৃদযন্ত্র কত প্রকোষ্ঠ বিশিষ্ট? হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং অ্যালারি পেশি হচ্ছে 6 জোড়া। হৃৎপিণ্ড হচ্ছে তোমার 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই যে এরকম ধরনের 7 প্রকোষ্ঠ বিশিষ্ট থাকবে, এই যে এরকম পাওয়া যাবে, এবং এটা 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর 1 2 3 4 4টা, আরো 3টা হবে এরকম 7 প্রকোষ্ঠ বিশিষ্ট
পশ্চাৎ আওরটা, সম্মুখ আওরটা, এবং এখানে অ্যালারি পেশি থাকে কয় জোড়া? তোমার 6 জোড়া। অ্যালারি পেশি থাকে কয় জোড়া? 6 জোড়া। মাথায় রাখবে অ্যালারি পেশি কয় জোড়া থাকবে? 6 জোড়া। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? 7 প্রকোষ্ঠ। অ্যালারি পেশি কয় জোড়া? 6 জোড়া অথবা 12টি। তাহলে ঘাসফড়িংয়ে অ্যালারি পেশি সংখ্যা কতটি? 12টি অথবা 6 জোড়া। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয়? বইয়ে দেওয়া আছে 100 থেকে 110 বার। ঘাসফড়িংয়ের দেহের উভয় পাশে কত জোড়া স্পাইরাকল থাকে? ঘাসফড়িংয়ের বক্ষে থাকে তোমার 2 জোড়া, উদরে থাকে 8 জোড়া, আর টোটাল থাকে কয় জোড়া? 10 জোড়া অথবা 20টি। ঘাসফড়িংয়ের স্পাইরাকলকে ঘিরে রাখে কোনটি? স্পাইরাকলকে ঘিরে রাখে পেরিট্রিম নামক এক ধরনের পর্দা। তাহলে ঘাসফড়িংয়ের স্পাইরাকলকে ঘিরে রাখে কোনটা? পেরিট্রিম। এবং স্পাইরাকল দিয়ে অক্সিজেন প্রবেশ করে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। ঘাসফড়িংয়ের প্রশ্বাসে কোন শ্বাসরন্ধ্র ব্যবহৃত হয়? প্রশ্বাসের সময় প্রথম 4 জোড়া, আর নিঃশ্বাসের সময় শেষের 6 জোড়া। ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন প্রশ্বাস নিঃশ্বাস অঙ্গ কোনটা? ট্রাকিয়া। এবং দেখো এই যে ট্রাকিয়ার সংখ্যা অসংখ্য, ট্রাকিওলের সংখ্যা অসংখ্য, বায়ুথলির সংখ্যা অসংখ্য, স্পাইরাকল হচ্ছে 10 জোড়া। তাহলে প্রশ্ন আসতে পারে স্পাইরাকলের সংখ্যা 10 জোড়া, বাকি সবগুলো হচ্ছে অসংখ্য। ঘাসফড়িংয়ের ট্রাকিয়া কি থাকার কারণে চুপসে যায় না? ট্রাকিয়াতে ইন্টিমা থাকে, হ্যাঁ, টিনিডিয়া ইন্টিমা থাকে, ইন্টিমায় টিনিডিয়া থাকে, এবং যার কারণে ট্রাকিয়া কখনো কি হয় না? চুপসে যায় না। ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ কোনটা? মালপিজিয়ান। কীটদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান। এটা তোমার মেসেন্টেরিয়ানে দেখতে পাওয়া যায়। এটা একেবারে কিসের মতন হয়? চুলের মতন হয়। এটাকে আমরা কি বলবো? মালপিজিয়ান নালিকা, হলুদ বর্ণের। পুরুষ ঘাসফড়িংয়ের মাশরুম গ্রন্থিতে অবস্থিত রেচন অঙ্গ কোনটা? ইউরিক্রস গ্রন্থি। সুন্দর করে বলে দেওয়া আছে। কর্ডোটোনাল রিসেপ্টর কোথায় থাকে? এটা তোমার পাওয়া যায় পায়োসার্কিতে। খুবই ভালো করে রিসেপ্টরের যে একটা লিস্ট দেওয়া আছে, তোমার তাপ সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, ঘ্রাণ সংবেদী অঙ্গ কোনটির মাধ্যমে স্পর্শ অনুভব করে, সবগুলো এটা সুন্দর করে পড়ে ফেলবা। হ্যাঁ, 5টা 6টা লাইন দেওয়া আছে, ভালো করে পড়ে ফেলবা। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর একক কোনটি? ঘাসফড়িংয়ে যে 2টা অবৃন্ত পুঞ্জাক্ষী আছে, এখানে অসংখ্য ছোট ছোট প্রকোষ্ঠ থাকে, এটাকে বলা হয় ওমাটিডিয়াম। এটাই হচ্ছে একক। ঘাসফড়িংয়ের প্রতিটি পুঞ্জাক্ষীতে কতটি ওমাটিডিয়াম থাকে? প্রায় কতটির মতন থাকে? 2000-এর মতন থাকে। ঘাসফড়িংয়ের প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? ঘাসফড়িংয়ের প্রতিবিম্ব তৈরি হয় তোমার র‍্যাবডমে। কোথায় তৈরি হয়? র‍্যাবডমে। এখানে আরেকটা প্রশ্ন তুমি পড়বা, কোনটি দিয়ে আলো প্রবেশ করে? কর্নিয়া, স্বচ্ছ, উত্তল। কর্নিয়া জেনের ক্ষরণ থেকে কি তৈরি হয়? কর্নিয়া তৈরি হয়। কর্নিয়া জেন কোষ কয়টা? 2টা। ক্রিস্টালাইন কোন কোষ সবচেয়ে লম্বা দীর্ঘ? কয়টা থাকে? 4টা। তারপর তোমার হচ্ছে রেটিনাল কোষ কয়টা? 7 থেকে 8টা। এগুলো একটু ভালো করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তীব্র বা উজ্জ্বল আলোতে কি ধরনের প্রতিবিম্ব তৈরি হয়? অ্যাপোজিশন, এবং এটাকে বলা হয় মোজাইক প্রতিবিম্ব। অন্ধকারে রাতের বেলায় সুপারপজিশন প্রতিবিম্ব তৈরি হয়। ঘাসফড়িংয়ের ডিম্বাণু কোন ধরনের? সেন্ট্রোলেসিথাল। পোকামাকড়দের ডিম্বাণু সেন্ট্রোলেসিথাল, কারণ এক্ষেত্রে কুসুম যেখানে থাকে সেটা হচ্ছে মাছ বরাবর, এই জন্য এটাকে সেন্ট্রোলেসিথাল বলা হয়। অসম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থার প্রাণীকে কি বলা হয়? অসম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থার প্রাণীকে আমরা কি বলবো? নিম্ফ বলবো। এবং এক্ষেত্রে কয়টা দশা থাকবে? 3টা দশা থাকবে। হ্যাঁ, 3টা দশার মধ্যে নিম্ফ, তার আগে ডিম ফুটে নিম্ফ বের হবে, আর তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ দশা, যেটাকে আমরা কি বলবো? ইমাগো বলবো। কি বলবো? ইমাগো। এবং এই নিম বলা হয় ঘাসফড়িংয়ের বাচ্চাকে, তেলাপোকার বাচ্চাকে। ভালো করে পড়বা। ঘাসফড়িংয়ের নিম থেকে পূর্ণাঙ্গে পরিণত হতে কতবার খোলস মোচন করতে হয়? 5 বার। এবং এই খোলস মোচনকে আমরা কি বলবো? মোল্টিং বলবো। কি বলবো? মোল্টিং। এবং এইটা একডাইসন হরমোনের প্রভাবে হয়ে থাকে, যেটাকে আমরা কি বলি? একডাইসিস। একডাইসিস। ঘাসফড়িংয়ের নিম দশায় খোলস মোচন বা মোল্টিং নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এই যে দেখো, একডাইসন হরমোন। কোন হরমোন? একডাইসন হরমোন। এবং এক্ষেত্রে যেমন গ্রোথ হরমোন, এটা বৃদ্ধি হতে সাহায্য করে। জুভেনাইল হরমোন, এটা তোমার নিম্ফ অবস্থা বজায় রাখতে সাহায্য করে। ঘাসফড়িংয়ের বর্গ কোনটি? ঘাসফড়িংয়ের বর্গ হচ্ছে অর্থোপটেরা। এটা হচ্ছে ঘাসফড়িংয়ের বর্গ। ঘাসফড়িং কোন সাবক্লাসের অন্তর্ভুক্ত? টেরিগোটা সাবক্লাসের অন্তর্ভুক্ত। ক্লাসটা হচ্ছে ইনসেক্টা, পর্বটা হচ্ছে আর্থ্রোপোডা। এগুলো একটু ভালো করে পড়ে ফেলো। ঘাসফড়িং এর ল্যাব্রা মানুষের কোন অঙ্গের সমতুল্য? ল্যাব্রাম মানে উপরের ঠোঁট, আর ল্যাবিয়াম মানে নিচের ঠোঁট। তাহলে ল্যাব্রামটা হচ্ছে কি? মানুষের উপরের ঠোঁটের সমতুল্য। ঘাসফড়িং এর শরীরটি সুস্পষ্টভাবে বিভক্ত। ঘাসফড়িংকে মস্তক, বক্ষ এবং উদরে বিভক্ত করা যায়। এটাকে আমরা কি বলি? অঞ্চল বা ট্যাগমাটা। ঘাসফড়িংয়ের দেহের উভয় পার্শ্বে মোট কতটি স্পাইরাকল থাকে? কতটি বলেছে, তাহলে অবশ্যই স্পাইরাকলের সংখ্যা কতটি হবে? 20টি। কোন উপাঙ্গটি ঘাসফড়িং
খাদ্য কর্তনে ব্যবহার করে, খাদ্য কর্তনে, যেটা আমাদের চোয়ালের মতন কাজ করে, দাঁতের মতন, এটা হচ্ছে ম্যান্ডিবল। পতঙ্গের বহিঃকঙ্কালের মস্তকের নাম কি? এপিক্রেনিয়াম এবং হেড ক্যাপসুল। তাহলে অ্যান্সার হচ্ছে বি এবং সি উভয়। পতঙ্গের দেহ খণ্ডকে কাইটিনময় প্লেটের মতন যে অংশ থাকে, এই কাইটিনময় অংশকে আমরা কি বলবো? স্ক্লেরাইড বলবো। অঙ্কীয় অংশকে আমরা বলবো স্টার্নাম, আর জয়েন্টকে আমরা বলবো সুচার। প্লিরনটা হচ্ছে পাশে থাকবে, আর যদি পিঠের দিকে থাকে পৃষ্ঠদেশে টার্গাম বলবো। ঘাসফড়িংয়ের ল্যাবিয়ামের কোন অংশ উপযুক্ত খাবার নির্বাচনে সাহায্য করে? এটার অ্যান্সারটা হচ্ছে ল্যাবিয়াল পাল্প। কয় খণ্ড বিশিষ্ট ল্যাবিয়াল পাল্প? ল্যাবিয়াল পাল্প কয় খণ্ড বিশিষ্ট? এটা একটু খুব ভালো করে পড়ে ফেলবা। ঘাসফড়িংয়ের ম্যাক্সিলার অংশ নয় কোনটি? ম্যাক্সিলাতে তোমার যেটা পাওয়া যায় কর্ডো বা কার্ডো গ্যালিয়া, ল্যাসিনিয়া, নখের মতন যে অংশটা সেটাকে ল্যাসিনিয়া বলা হয়, ঢাকনির মতন অংশকে গ্যালিয়া বলা হয়, গোড়ার দিকে কর্ডো বা কার্ডো পাওয়া যায়। জেনা হচ্ছে তোমার মস্তকের অংশ। কোন বাক্যটি সিলাম এবং হিমোসিল উভয়ের জন্য সঠিক? উভয় দেহপ্রাচীর ও পরিপাক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থান, উভয় সকল উপাঙ্গ পর্যন্ত বিস্তৃত, উভয় রক্ত সংবহনতন্ত্রের অংশ, উভয় স্নায়ুতন্ত্রের অংশ। সিলাম এবং হিমোসিল উভয় দেহপ্রাচীর এবং পরিপাক নালীর মধ্যবর্তী ফাঁকা অংশ। ঘাসফড়িংয়ের মস্তকে ভ্রূণীয় খণ্ডকের সংখ্যা কত? ভ্রূণীয় অবস্থায় খণ্ডক থাকে কয়টি? 6টি। ঘাসফড়িংয়ের ম্যাক্সিলার কাজ নয় কোনটি? খাবারের স্বাদ গ্রহণ, খাবার ধরে রাখা, খাদ্য চূর্ণ করা, খাদ্য লালার সাথে মেশানো, এটা হচ্ছে হাইপোফ্যারিংসের কাজ। ঘাসফড়িংয়ের গিজার্টের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত পাতলা প্রাচীর বিশিষ্ট অংশটিকে কি বলা হবে? মেসেন্টেরন বলা হবে। কি বলা হবে? মেসেন্টেরন। রেটিনার মতন কাজ করে কোনটি? ঘাসফড়িংয়ের রেটিনার মতন কাজ করে হচ্ছে ওসেলি। রেটিনার মতন কাজ করবে ওসেলি। ওসেলির সংখ্যা 3টি। সমগ্র দেহে শ্বসনিক গ্যাস পরিবহন করে কোনটা? ট্রাকিয়া। অসংখ্য ট্রাকিয়া রয়েছে, অসংখ্য ট্রাকিয়াল রয়েছে, অসংখ্য প্রান্তীয় কোষ রয়েছে। মেসেন্টেরন কি? মেসেন্টেরনটা হচ্ছে, এটা জননতন্ত্রের অংশ না, এটা হচ্ছে পতঙ্গের পৌষ্টিকতন্ত্রের একটি অংশ মেসেন্টেরন। ঘাসফড়িংয়ের স্টোমোডিয়ামের অংশ কোনটি? ইলিয়াম, কোলন, অ্যানাস, এগুলো কোনোটাই অংশ নয়। তাহলে গিজার্ড, গিজার্ড, ক্রপ, এগুলো হচ্ছে স্টোমোডিয়ামের অংশ। ঘাসফড়িংয়ের গিজার্টের কাজ কি? গিজার্টের কাজ হচ্ছে খাদ্য চূর্ণ বিচূর্ণ করা। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে আমরা পেয়ে গেছি। ঘাসফড়িংয়ের সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে কত মিনিট সময় লাগে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 30 থেকে 60 মিনিট। কোন প্রাণীর রক্ত কণিকা শ্বসন রঞ্জক থাকে না? অবশ্যই ঘাসফড়িং। এখানে কোনো শ্বসনরঞ্জক থাকে না। ঘাসফড়িং এর রক্ত শ্বসনে হেল্প করে না। ঘাসফড়িং এর রক্তের নাম কি? ঘাসফড়িং এর রক্তর নাম হচ্ছে হিমোলিম্ফ, আর রক্ত কণিকাকে বলা হয় হিমোসাইট, আর রক্ত যার মধ্যে থাকে সে গহ্বরকে বলবো হিমোসিল। আর হিমোসাইলিন হচ্ছে এক ধরনের রঞ্জক যা তোমার মলাস্কা পর্বের প্রাণীদের রক্তে পাওয়া যায়, যার কারণে রক্তটা নীল রক্ত হয়। ঘাসফড়িং এর শ্বাসনালীর স্তর নয় কোনটি? ভিত্তিঝিল্লি, টিনিডিয়া, এপিথেলিয়াম, ইন্টিমা। এখানে টিনিডিয়া শ্বাসনালীর স্তর নয়, টিনিডিয়াটা হচ্ছে শ্বাসনালীর স্তর নয়। ঘাসফড়িং এর রূপান্তর কি ধরনের? ঘাসফড়িং এর রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ, এবং অসম্পূর্ণ রূপান্তরে 3টা দশা থাকে, সম্পূর্ণ রূপান্তরে 4টা দশা। ডিম ফুটে যে বাচ্চাটা বের হবে সেটা দেখতে একেবারে অন্যরকম, ভিন্ন। লার্ভা থেকে তোমার হবে পিউপা, এবং পিউপা থেকে পরবর্তীতে হবে ম্যাচিউর দশা, যেটাকে আমরা বলবো ইমাগো। এবং এক্ষেত্রে লার্ভা এবং ইমাগোর মধ্যে কোনো মিল থাকবে না, সম্পূর্ণ অমিল। এজন্য রূপান্তরটা সম্পূর্ণ, তাই বলা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। যেমন প্রজাপতি, তারপর তোমার হচ্ছে মৌমাছিতে এই রূপান্তর হয়। র্যাবডম কোন অঙ্গের উৎস? র্যাবডমটা হচ্ছে ওমাটিডিয়ামের অংশ, যার ভেতর দিয়ে আলো প্রবেশ করবে। ঘাসফড়িং এর পুঞ্জাকির কোন অংশ আলো গ্রহণ করে? র্যাবডম আলো গ্রহণ করে। ঘাসফড়িং এর অ্যান্টেনার অংশ নয়, অ্যান্টেনা স্কেপ, গোড়ার দিকের অংশ স্কেপ, তারপরে পেডিসেল, এবং তারপরে 15-25 খণ্ড বিশিষ্ট ফ্লাজেলাম। তাহলে অংশটা হচ্ছে ক্লাইপিয়াস, এটা মস্তকের অংশ। ঘাসফড়িং এর সরলাক্ষী কয়টি? সরলাক্ষী মানে ওসেলাস, এটা সংখ্যা হচ্ছে 3টি। মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলা একটি ঘাসফড়িং তার পুঞ্জাকিতে কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পাবে? সুপারপজিশন প্রতিবিম্ব দেখতে পাবে। লেন্সের মতন কাজ করে কোনটি? লেন্সের মতন কাজ করে হচ্ছে কর্নিয়া। র্যাবডম দিয়ে আলো প্রবেশ করবে। রেটিনাল কোষের সংখ্যা 7 থেকে 8টি, এগুলো ভালো করে পড়বা। ঘ্রাণেন্দ্রিয় অঙ্গ কোনটি? মানে কোনটা দিয়ে ঘ্রাণ নেয়, সেটা হচ্ছে শুঙ্গ।
প্রোথোরাসিক গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? প্রোথোরাসিক গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটা হচ্ছে একডাইসন হরমোন। পতঙ্গের সম্পূর্ণ রূপান্তর নিম্নলিখিত কোন ধাপগুলি নিয়ে গঠিত? সম্পূর্ণ রূপান্তরের 4টা দশা থাকবে, ঠিক আছে? ডিম, নিম্ফ, এটা তো হবে না, নিম্ফ আছে যেহেতু। আর ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ পতঙ্গ। ডিম, লার্ভা, পূর্ণাঙ্গ, এটা হবে না, 3টা দশা। এখানে পিউপা আগে আছে, তাহলে অ্যান্সারটা ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ পতঙ্গ। তাহলে এখানে লার্ভাটা এবং পিউপা এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। পোকিলোসেরাস পিকটাসের জীবনচক্রে কয়টি নিম্ফ দশা দেখতে পাওয়া যায়? অবশ্যই 5টি নিম্ফ দশা দেখতে পাওয়া যায়, 5বার খোলস মোচন করে। পোকিলোসেরাস পিকটাস এই যৌন মিলনের পরে ডিম না পাড়া পর্যন্ত শুক্রাণুগুলো একটা নির্দিষ্ট জায়গায় জমা থাকবে। এই জমা থাকার স্থানটা হচ্ছে স্পার্মাথিকা, মোস্ট ইম্পর্টেন্ট। তাপ সংবেদী অঙ্গ কোনটি? তাপ সংবেদী অঙ্গ যেটা দিয়ে তাপ অনুভব করে এটার নাম হচ্ছে প্ল্যান্টুলি। লাস্ট আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে ঘ্রাণেন্দ্রিয় অঙ্গ কোনটি? ঘ্রাণেন্দ্রিয় অঙ্গটা হচ্ছে শুঙ্গ। তাহলে দেখো আমরা প্রথম যে ক্লাস করলাম, প্রথম ক্লাসে আমরা 337টা কোশ্চেন সলভ করেছি এবং এই যে 337টা কোশ্চেন এর মধ্যে আমি তোমাদের জন্য 2টা কোশ্চেন রেখেছি। তোমরা যদি মন দিয়ে ক্লাস করো তাহলে আশা করছি 2টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা। এবং আমার এত সুন্দর পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? এই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তাহলে তোমাদের জন্য পিডিএফটা মাত্র মূল্য থাকবে 200 টাকার পরিবর্তে কত? 100 টাকা। এবং পিডিএফটা তোমরা যদি মনে করো যে আপু আমাদের পিডিএফটা খুব দ্রুত দিয়ে দেন, আমরা সলভ করবো, আমি কালকেই দিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমাকে নক করবা, তবে হ্যাঁ অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবা। আমাদের টার্গেট হচ্ছে কৃষি গুচ্ছ এবং তুমি টপ পজিশনে থাকবা ইনশাল্লাহ তুমি যদি সবগুলো ক্লাস করো। আমাদের আগামীকালকে আবার আরেকটা ক্লাস আছে, দ্বিতীয় ক্লাস। আমাদের দ্বিতীয় ক্লাসটা হবে আগামীকালকে। তাহলে আজকে ক্লাসটা দেখতে থাকো, প্রশ্নের অ্যান্সার দিতে থাকো এবং এই চমৎকার পিডিএফটা তোমার অপেক্ষায় আছে। কবে তোমার হাতে যাবে, তুমি পিডিএফটা পড়বা এবং তুমি সঠিক গাইডলাইনের মাধ্যমে সঠিক জায়গাতে চান্স পাবা। আজকে এই পর্যন্ত, সাথে থাকবো আমি আয়শা আপু। ভালো থেকো, আল্লাহ হাফেজ।